অতিরিক্ত হয়ে যাচ্ছে, সব পারফেক্ট, পিকচার পারফেক্ট, ভালো মেয়ে, ভালো সুন্দর, ভালো ঠিকঠাক, ওর মতো হয় না, এই একটা এসে কিন্তু পড়ে যায় মানুষ অনেক সময়। অবশ্যই পড়ে। তো ওই ভুল বলাতে আমি বলছিলাম আমার কাছে যেমন কোনো ভুল নয়, আমি ওখানে ওই ভার্চুয়াল জগৎটা মানে যেটা আছে ওটা আমি বিশ্বাস করতে চাই, তখনই ফ্রেশনেসটা বোঝা যায়। এবং তুমি যদি আগে যা জেনে এসছি আমি, বা আমি জানি যে আমি এই জানি এইটুকু ঘাড় বাঁকালে আমাকে এরকম লাগে, মহান অভিনেতা হও, তো তুমি ওইভাবে মুদ্রা জেনে এটা জেনে ওটা জেনে তো মুখস্থ করে তুমি তো অভিনয়টা, এটা হয় না আসলে। আমি দূরবর্তী চরিত্র পাই না এখানে খুব একটা, মানে আমি বাংলাদেশে খুব ডাইনামিক কিছু চরিত্র, ধর সার্কাসের ট্র্যাপিস্ট আমি করেছিলাম, মনে আছে যাত্রার একটা চরিত্র করেছিলাম, একটা পাঞ্জাবিওয়ালা বলে একটি টেলিফিল্ম, যাত্রার প্রিন্সেস চেয়েছিলাম, অরিন্দম ছিল, ওটা দেখে আমাকে উনি খোঁজা শুরু করেন। তার চরিত্রের সাথে কোনো মিল নেই, ঠিক আবর্ত, কিন্তু উনি বলে ইনি কে, মেয়েটিকে বললে হবে না যে মানুষ সৃষ্টি সেরা জীব, আমরাই সবচেয়ে বড়, হ্যান ত্যান কলার উঁচু করি, বোকা কথা পালিয়ে থাকার চেষ্টা করি আমরা সবকিছু। একমাত্র শুটিং ফ্লোরে যখন আমি থাকি আমি একদম নির্ভার, কেউ আমাকে জাজ করার নেই, কেউ আমাকে কিছু বলার নেই। এই জন্য হয়তো আমি প্রসেসটা খুব ভালোবাসি। আমি না আমাকে চিনি না ভালো করে, সত্যি চিনি না। চেনার চেষ্টা কি করো, মানে নিজের সঙ্গে সেই করো? এটা আমার কাজই ছিল না, অভিনয় করা, স্পটলাইটের নিচে থাকা, মেকআপ করে দাঁড়িয়ে থাকা, আমার এগুলো কাজ ছিল না। ছোটবেলায় প্রথম দিকে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, তারপরে হলো আমি একটু এই হবো। আমার ছোটবেলায় কাঠমিস্ত্রি হওয়ার ইচ্ছে ছিল। কাঠমিস্ত্রি হওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এপিসোডে আপনারা জানেন অলরেডি কে ছিল, আপনাদের বহু রিকোয়েস্টেড একজন গেস্ট জায়া আহসান। এবং জায়া আহসানের সঙ্গে কথা বলার আমি যখন ওর কাজ দেখেছি আমার মনে হয়েছিল শি ইজ এ ভেরি ক্লোজড পারসন। আমার মনে হয়েছিল যে ও নিজেকে সম্পূর্ণভাবে কানেক্ট করাতে পারে না। আমাদের কাজটা কী হয় সোল কানেকশন পডকাস্টে, আমরা চেষ্টা করি একটি মানুষকে, যে সেলিব্রিটি যাদেরকে আমরা দেখি তার ভেতরের মানুষটা অবধি পৌঁছতে। আর আজকে আই ক্যান গ্যারেন্টি যে জয়া আহসানের এই রূপ বা এই আইডেন্টিটি বা এই ভেতরের মানুষটাকে আপনারা কোনোদিন দেখেননি। আজকে সামহাও এই এপিসোডে জয়া আহসান আমার সঙ্গে বসে আড্ডা দিয়েছে অনেকক্ষণ, অনেকটা সময় জুড়ে, এবং খুবই সুন্দর একটা দুজনকে আনন্দ দেওয়ার আড্ডা হচ্ছে। আশা করি আপনাদের ওই আড্ডাটা ভালো লাগবে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন একজন স্পেশাল গেস্ট। কেন স্পেশাল গেস্ট? তার কারণ হলো যাদের রিকোয়েস্ট খুব বেশি করা হয়, যাদের ব্যাপারে আপনারা রিকোয়েস্ট করেন, তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড গেস্ট হলো জয়া আহসান। তাই? হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এত লোক বলেছে জয়া আহসান কবে আসছে, কারণ তাদের মনে হচ্ছে বোধহয় কনভারসেশনটা ভালো একটা কনভারসেশন পেতে পারে, বা তোমাকে জানার ইচ্ছে হয়েছে মানুষের মনে হয়। এখানে এই এপিসোড যে আমরা যা করি সেটাই আজকে করবো। একদম জাস্ট আই উইড, মানে আমার মনে হয় আমি তোমাকে একটু জানার চেষ্টা করবো, তোমার ভাবনাটা জানার চেষ্টা করবো। তার কারণটাও বলি, সেটা হলো আমি যখন প্রথম বিসর্জন দেখি, বিসর্জনে তোমার অভিনয় দেখে মানে আমি ভাবছি এইটা কীভাবে এতটা কনভিকশনের সঙ্গে করা যায়। কারণ একটা জিনিস তো ছিল না ওর মধ্যে অনেকগুলো ইমোশনাল বেন্ডস ছিল, অনেকগুলো মানে কি বলবো, সোশ্যাল এবং পলিটিক্যাল প্রেশার ছিল মেয়েটার উপর, মানে লোকাল পলিটিক্সের। এবং সেই পুরোটার মধ্যে থেকে ওই যে ভালনারেবিলিটিটা, ওই যে স্ট্রেংথটা, এই যে পুরোটা ব্যালেন্স, আমার মনে হচ্ছিল অসম্ভব কাজ টাইপের মনে হয়েছিল আমার। তাতে এবার অবভিয়াসলি মনে হয় কেউ যদি ভালো কাজ করে সে কীভাবে জানতে ইচ্ছা করে অবভিয়াসলি সে কীভাবে দেখে আর্টটাকে, কারণ তার ভালোবাসার জায়গাটাও সিনেমা, আমার ভালোবাসার জায়গাটাও সিনেমা। সো আজকে এই নিয়েই আড্ডা মারি। এমনি বলো, কেমন আছো? হাউ ইজ লাইফ? ভালো আছি। আর ছবি রিলিজ করছে আমার, সেজন্য এক ধরনের উত্তেজনা কাজ করছে, অবশ্যই নার্ভটা সবসময় টান থাকছে। মজার ব্যাপার হচ্ছে যে অনেক দিন হয়ে গেল অভিনয় করি, তারপরেও ওই রেজাল্ট বেরোবার আগের রাতের মতো মনে হয় বুকের ভেতর, পেটের ভেতর ফড়িংগুলো ফরফর করে।
কিন্তু আমার সেটা এই উত্তেজনাটা আমার সবচেয়ে বেশি থাকে শুটিং করবার আগের দিন। আচ্ছা, মানুষ জিজ্ঞেস করে আমাকে প্রায়, মানে তুমি যদি জিজ্ঞেস করনি তারপর আমি তোমার উত্তরটা বলে দিচ্ছি, মানে আমি প্রাসঙ্গিক বলেই বলছি যে মানে শুটিংটা হয়ে গেলে পর আমার সব উত্তেজনা, সব টেনশন, সব স্ট্রেস সব কিছু থাকে হচ্ছে শুটিংয়ের আগের রাত অবধি, অথবা যতক্ষণ আমি ডেলিভার করবো সেই অবধি। কিন্তু যখন শুটিংটা হয়ে যায় তারপর তো আমার হাতে আর কিছু থাকে না, ফিল্মটা কেমন করবে, কি করবে না হবে, এক ধরনের উত্তেজনা থাকে, কিন্তু এই টেনশন আর স্ট্রেসটা আমি আর নিই না, সেটা তখন ডিরেক্টর, প্রোডাকশন টিমের কাছে চলে যায়। হ্যাঁ, সেটা দিয়ে দিই। তো এক ধরনের ভালো লাগা আছে, কারণ দেখছি অনেকদিন পর পুরো কলকাতা শহরে নিজের বড় বড় ছবি দেখছি, একটু নায়িকা নায়িকা মনে হচ্ছে। আমার পছন্দ নয় ওটা খুব একটা, কিন্তু ভালোই লাগছে দেখতে। আরেকটা চরিত্রে চোখের সামনে অনেকদিন পর দেখবো, একটা কাজ 1 বছর হয়ে গেল, বছর ঘুরতে চললো, অনেক দূরবর্তী জায়গায় আছি, নতুন কাজ হাতে নিয়েছি, তারপর ফিরে তাকালে আবার বৃন্দা মিত্র কেমন ছিল, সেটার ভেতরে আসলে জয়া ছিল কি জয়ার ভেতরে বৃন্দা ছিল, একটু দেখি আর কি, মজাই লাগে। এইটা তো মনে হয় নিশ্চয়ই যে আমি একটা পারফরমেন্স করলাম এবং একটা পারফরমেন্স হলো, আমি ট্রেলারটা দেখলাম, টনিদার সঙ্গেও একটা এপিসোড করেছি, আমি টনিদার সঙ্গেও কথা হচ্ছিল ছবিটা নিয়ে। তো আমার মনে হয় ছবিটার মধ্যে ছবিটা খুব স্পেশাল যত্ন নিয়ে বানানো একটা ছবি, মানে ট্রেলারটা দেখেই মনে হয় সবার একটা যত্ন দেখা যাচ্ছে ছবিটা, ভীষণ যত্ন। হ্যাঁ, যেটা আমি কথার মাঝখানে কথা বলে দিচ্ছি বারবার, আমার এটা আমি অনেক অভাব দেখি খানিকটা। আমি এখন কাজ করতে গিয়ে আমাদের বাংলা ছবিতে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে যত্নটা এই ছবিতে, এবং সেই যত্ন করেই আসলে কাজটা করেছে, একদম কটন বলের ভেতরে রেখে ছবিটাকে, চরিত্রগুলোকে তৈরি করেছে। ঠিক ঠিক, এবং সেটা স্পেশালিটি বোঝা যায়, কিন্তু সেটা দেখলে ওই যত্নটা কিন্তু দেখা যায়, ওটা কিন্তু বাইরে আসে। তো এই যে একটা চরিত্র মানে করে ফেললে, করার পরে একটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা টনিদা বিল্ড করেছে, তার মধ্যে তিনি ভেবেছেন যে তুমি ওই পার্টিকুলার চরিত্রটির জন্য এটি পারফেক্ট ফিট, এবং তুমি ওই ওয়ার্ল্ডটাতে বিশ্বাস করো, এবং তুমি এবার তারপর ওয়ার্ল্ডটা ঢুকলে, এই যে প্রসেসটা, এই যে ঢোকার প্রসেস, এবং ফাইনালি যখন তুমি ওই চরিত্রটা হয়ে গেলে এবং বেরোচ্ছে, এখন লোকে দেখবে, তোমার কোনোদিন এটা মনে হয় যে দেখে লোকে কি বলবে তার জন্য কি অপেক্ষা করো, নাকি হয়ে যাওয়ার পর তুমি ওটা থেকে ডিট্যাচড হতে পারো? আমি অপেক্ষা করি না, আবার ডিট্যাচডও হতে পারি না। আর আমি যেগুলো করি না, চরিত্রগুলো আমি খুব বিশ্বাস করি। আমার কাছে একটা জিনিস মনে হয় যে মানে আমরা তো অনেক এক জীবনে যে বহু জীবনযাপন করার যে বিষয়টির একমাত্র আমরাই করতে পারি, একজন অভিনেতা করতে পারে। একটা কাজ যখন করি, ধরো একটা বই যখন তুমি পড়লে, বইটার পরে তুমি ঋদ্ধ হলো, তোমার একটা উত্তরণ হলো মানুষ হিসেবে। একটা ফিল্ম যখন করি, সেটা বিশ্বাস করে 100% প্রসেসটার ভেতরে ঢুকে যাবে, সে জীবনটা যাপন করি, আমি অন্তত করার চেষ্টা করি। এবং তারপরে যে জয়া আহসানের কথা বলছি, তারপরে যেই ব্যক্তি জয়া আহসান, তারপরে যেই ব্যক্তি অভিনেতা জয়া আহসান, দুজনের উত্তরণ ঘটে। সেই চরিত্রের থেকে, সেই ছবি থেকে কিছুটা অংশ হলেও নিয়ে তারপরের মানুষটা, আমার লাইফের জার্নি এবং আমার অভিনেতা লাইফের জার্নি শুরু হয়। কিন্তু সো আমি কিন্তু ফেলে দিই না কোনো কিছু। এটা আরও বড়, মানে মাঝে মাঝে পাগল লাগে প্রতিটি চরিত্রে কিছু না কিছু বিসর্জনের চরিত্রের কথা বলতে, একটু থেকে গেছে, রয়ে গেছে, কারণ আমিও তো ডেভেলপ করছি ওর সাথে সাথে। তোমার ভেতরে অতদিনও থাকছে তো, অতদিন আমৃত্যু থেকে যায়। হ্যাঁ, মানে তোমার ভেতরে যখন ঢোকে একটা মানুষ, আমৃত্যু থেকে সে সারা জীবন থেকে পজেস করে রীতিমতো। যেমন আমার একটা জিনিস মনে হয়, যেমন আমরা মানুষের সঙ্গে যখন আমাদের আলাপ হয়, আমি যখন ছবি লিখি, একটা মানুষ, আমার মনে হয় যে চরিত্রগুলো লিখছি না আমি, সেই চরিত্রগুলোর সঙ্গে আমার আজকে আলাপ হচ্ছে, একটা মানুষের সঙ্গে আলাপ হলে যদি সেই লোকটা বা সেই চরিত্রটা বা সেই মানুষটা স্পেশাল হয়, তাহলে সারা জীবন মনে থাকবে। অ্যাফেক্টেড হব আমি একটুখানি, স্বাভাবিক ব্যাপার এটা। এবং একজন চরিত্র, মানে একজন অভিনেত্রী হিসেবে তুমি যখন একটা চরিত্রকে নিচ্ছ, প্রথম চিনতে পারছো, তারপর তো চেনা সে সারা জীবনই থেকে যাবে, তুমি তো তাকে অচেনা করে দিতে পারবে না। অচেনা করে দিতে পারবো না, এটা আরেকটা যে ডিট্যাচ হয়ে যায়, সেটাও আবার আমি পারি না। কিন্তু আসলে এটা হওয়া প্রয়োজন আমাদের মাঝে মধ্যে, একজন আর্টিস্টের জন্য প্রয়োজন মাঝে মাঝে ডিটক্স করবার মতো করে। একটা কথা আছে, শুনেছ নিশ্চয়ই, মানে আমি তারপর প্রাসঙ্গিক বলেই বলছি যে ইউ হ্যাভ টু আনলার্ন ফার্স্ট, নইলে
প্রত্যেকবার যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো আমাকে তো একইভাবে ফ্রেশ এবং বিশ্বাসযোগ্য হতে হবে। না আমাকে যে সেই আবার পরের ছবিতে বৃন্দা লাগে বা বৃন্দার মতো করে লাগে, আমি বলছি না মুদ্রা, হাত পা সেগুলো। আমার কাছে চরিত্রটা হলো যে কোনো চরিত্র আগে যদি আমার মাথায় বসে যায়, আমার আগে মাথায় বসতে হবে। আমি হাত পা কেমন করবো, সে এভাবে দাঁড়ায় কি এভাবে দাঁড়ায়, এগুলো আমার কাছে মানে আমি যেভাবে অভিনয় বিশ্বাস করি বা করতে আসি সেগুলো আমার কাছে কোনো বিষয়ই নয়। আমার মাথায় যদি চরিত্রটি বসে সেই চরিত্র আমাকে নিয়ে যাবে, তার চরিত্রের গতিতে সে আমাকে টেনে নিয়ে যাবে। আমি কখনো টানি না চরিত্রকে, আমার মনে হয় চরিত্র তোমাকে টানে, আমাকে চরিত্র টানে। কারণ একটা সময় গিয়ে আমার সত্যি আমি এখন তো তাও তারপরে একটু ডানে তাকাও বামে তাকাও একটু প্রেফারেন্স, এই টেকনিক্যাল অভিনয়টারও দরকার আছে, কিন্তু আমি এটা ভুলে যেতে চাই। আমি আমার ক্যামেরা প্রেজেন্স ভুলে যেতে চাই। ক্যামেরা আছে, আমি ওখানে ওই ভার্চুয়াল জগৎটা যেটা আছে ওটা আমি বিশ্বাস করতে চাই। তখনই ফ্রেশনেসটা বোঝা যায়। এবং তুমি যদি আগে যা জেনে এসছি আমি, বা আমি জানি যে আমি এই জানি এইটুকু ঘাড় বাঁকালে আমাকে এরকম লাগে, এইটুকু হাসলে আমাকে এরকম লাগে, একটু এরকম হলে আমাকে কতটুকু বিরক্ত লাগে, আমিও তো জানি। আমার আর একটা অভিনেতার কতগুলো এক্সপ্রেশন থাকে, 100। তুমি যদি মহান অভিনেতা হও তো তুমি ওইভাবে মুদ্রা জেনে এটা জেনে ওটা জেনে তো মুখস্থ করে তুমি তো অভিনয়টা এটা হয় না আসলে। এই জন্যই মাথার ভেতর অন্তরে মাথায় বসতে হয়। আমি বলি মাথায় বসে তারপর হাত পা আমি হাতটা এভাবে রেখে কথা বলবো কি হাত ঝুলিয়ে কথা বলবো, সেটা চরিত্র আমাকে বলে দেবে। একদমই ঠিক। এটা নিয়ে আমি রিসেন্টলি আমার সঙ্গে যখন কোনো অভিনেতা নতুন অভিনেত্রী দাদা কি মিস করছি, বলছে শুধু একটা জিনিস মিস করছো, যে ওই যে চরিত্রটা যখন তুমি করছো তুমি চরিত্রটা সব কিছু ভাবছো, চরিত্রটা সব কিছু করছো, বাট পার্টিকুলার দ্যাট মোমেন্ট এই চরিত্রটার মাথায় বা এই চরিত্রটার ভেতরে কি চলছে সেটাই তো সত্যিটা, আর বাইরে তো কিছুই সত্যি নয়। হ্যাঁ, কারণ সেই পয়েন্টে একটা চরিত্র কিভাবে রিয়াক্ট করবে তুমি যদি জেনে ফেলো আমার চোখটা এইটুকু অবধি উঠলে আমাকে এরকম লাগে, তাহলে তো শেষ। আর ওগুলো আমি দেখতে যাবো কেন? আমি জানি না, হয়তো নিশ্চয়ই ওগুলো প্রয়োজন অবশ্যই আছে। আমি খুব একটা ওভাবে করে পারি না। তোমার প্রসেসে ওটা নেই, আমার প্রসেসে ওটা নেই একেবারে। আর যেটা বলছি আনলার্ন করার বিষয়ে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে আনলার্ন করতে হয়, জানতে হয়। অনেক কিছু শিখে ফেলেছি না, হার্ড ড্রাইভের মতো মাথার ভিতর অনেক কিছু, অনেক বছর ধরে কাজ করছি। আমার একটাই চ্যালেঞ্জ থাকে, কী করে ফ্রেশ লাগবে, কী করে বিশ্বাসযোগ্য লাগবে, কী করে মনে হবে যে এটাই আমার জীবনে করা প্রথম চরিত্র। ঠিক। এবং আরেকটা বড় চাপ সেটা হলো রিপিট করা যাবে না নিজেকে, যেটা বললে তুমি। এটা হয়, কিন্তু মাঝে মধ্যে সেটাও হয়ে যায়। রিপিট করা যাবে না, এটা তখনই ফ্রেশনেসটাকে খুব প্রয়োজন। এবার তার একটা জিনিস তো আমি শিওর যে তুমি তার অভিনয়ের প্রতি তোমার যে ভালোবাসাটা সেটা খুব পার্সোনাল, তোমার চরিত্রের সঙ্গে তোমার সম্পর্কটা খুব পার্সোনাল, কারণ সেই কারণেই সেই চরিত্রটা তোমার মধ্যে ওই ছাপটা রেখে যায়, যেটা আনলার্ন করা তোমার জন্য ডিফিকাল্ট হয়, তাই তো? সেই জন্য খুবই পার্সোনাল ব্যাপারটা। হ্যাঁ, আনলার্ন করা ডিফিকাল্ট হয়। ওই আমাদের এখন স্ট্রাগল হচ্ছে আনলার্ন করাটা। এটা হচ্ছে আমাদের মতো যারা অনেকদিন ধরে অভিনয় করছি তাদের স্ট্রাগল আসলে। এটা আমি জানি যে অনেকেই এই ঝামেলায় আসে, পরে নিজের সঙ্গে নিজে দ্বন্দ্বে করে। তো আমি এই এপিসোডে জেনারেলি সোল কানেকশনের প্রথম জিনিস আমি যেটা জিজ্ঞেস করি সেটা হলো ছোটবেলাটা কেমন ছিল। ছোটবেলাটা আমার মনে হয় একটা মানুষের খুব মানুষ তৈরি হয় ছোটবেলাতে। তো আমি এটা জিজ্ঞেস করতে চাইবো তোমার ছোটবেলাটা কি কি জিনিস খুব মনে পড়ে ছোটবেলার? দেখো, ছোটোবেলাটা সত্যি বলতে খুব সুন্দর ছিল, এমন ছিল অমন ছিল, মজা করেছি, ও সব কিছু নয়। সাধারণ একজন মধ্যবিত্ত মুসলিম ফ্যামিলি, বাংলাদেশে মানুষ হওয়া, বড় হওয়া একটা মেয়ে যেমন করে বেড়ে ওঠে ঠিক তেমনই আমি একটু আলাদা ছিলাম। যদি বলতে হয় আলাদা, সেটা বাবা মা বলেন বা লোকে কোট করে বলেন ভুল, আমি বলছি আলাদা। আমি একটু ওই যে আমার ভেতরে একটা ডিট্যাচমেন্ট সবসময় কাজ করতো। তখন আমি বোধহয় আরও অনেক বেশি আর্টিস্ট ছিলাম ছোটোবেলায়। এখন বরং আমি অনেক সামাজিক, আমি বৈষয়িক, আমি দেখছি তখন আমি ভীষণ অদ্ভুতই ছিলাম। আমাকে মনে হতো আমি জোন আউট থাকতাম সবসময়। ধরো ছোটো বাচ্চারা বা কাজিনরা সব খেলছে, মজা করছে, সব কিছু করছে, আমি এটা আগে নেবো, কেউ কোনো কিছু বা আমার বাইরে থেকে কিছু নিয়ে এলে সবাইটা নিয়ে যেটা শেষে পড়ে থাকতো, আচ্ছা আমি এটা নেবো, ওকে আমি নেবো। অন্য ওটা করছে, ওটা দেখে খুব হ্যাপি হতাম। আমার বোনকে গোলাপি জামা মানাবে, ওকে আগে গোলাপিটা দিয়ে দিই। ওর আমার ছোটোবেলাটা খুব এমন। আর আমি আসলে ছোটোবেলায় যদি বলি যে আমার সবচেয়ে বেশি হেল্প হয়েছে, আমি কিছু বছর হোমসে ছিলাম। আচ্ছা।
পড়াশোনায় মানে একদম লাস্ট বেঞ্চার বলবো না, তবে পাস টাস করে যেতাম। পড়াশোনায় ভালো ছিলাম না আমি এত, মানে ইচ্ছে করতো না। বায়োলজি পড়তে ভালো লাগতো, ভূগোলটা একটু পড়তে ভালো লাগতো, ইতিহাসে খুব আগ্রহ ছিল, লিটারেচারে আগ্রহ ছিল, অঙ্কে একদম মানে আমি মাধ্যমিকে 33 পেয়ে পাশ করেছি। আমার ধারণা আমি 31 পেয়েছিলাম, 2 নম্বর আমাকে দয়া করে দিয়ে দিয়েছে। অঙ্কে বরাবর আমি এমন। আর হচ্ছে এগুলোতে ছিল এক্সট্রা কারিকুলামের উপর খুব আগ্রহ ছিল, ছবি আঁকা এগুলো দেখতাম আর কি। আর আমি আসলে আমি জানি না আমি কি করতাম, শুধু আমার এটুকুই মনে আছে, আমি একটু নেচারের কাছাকাছি থাকতে ভালোবাসতাম। নেচার যেখানে আছে, যদি আশেপাশে নাও থাকে, ইট কংক্রিটের শহরে আর কোথায় আমি কি নেচার পাবো, সেটাকে আমি কোথাও না কোথাও থেকে আমি এটা খুঁজে বার করে নিতাম নেচারটাকে। হোস্টেলে থাকতাম, এবং হোস্টেলে যখন আমি থেকেছি, আমার সাথে ধরো আমার বোনের পার্থক্য ছিল, বিশাল পার্থক্য হলো এখানে। ও ধরো ভর্তি পরীক্ষাতে, আমি কি বেশি কথা বলছি? আচ্ছা, সময় আছে তো? আরে যথেষ্ট সময় আছে, আমি ওই গুছিয়ে বলতাম। এখানে ওরকম আমার নেই। ছোট বোন কান্তা ওর নাম, ও পড়াশোনায় বিশাল ভালো ছিল। ধরো ভর্তি পরীক্ষায় সব ফার্স্ট সেকেন্ড থার্ড যে স্কুলগুলো র্যাঙ্কিং ছিল, হোলি ক্রস, বটমলি, বিক্রমনিসা, সবগুলোতে ফার্স্ট ভর্তি হচ্ছে, সেকেন্ড হচ্ছে নয়, থার্ড হচ্ছে, এরম আর কি। একবার কোথাও পরীক্ষা দিল, আর আমি সবগুলোতে কোনোটাতেই তো হতে পারতাম না, একটাতে ওয়েটিং লিস্টে ছিলাম, তো বড় একটা স্কুলে। তো ওয়েটিং লিস্টে থাকবার পরে বাবা গেল যে মেয়েকে ভর্তি করবো, ঠিক আছে কবে কী হলো? হ্যাঁ ওয়েটিং লিস্টে রাখুন। তখনকার দিনে বিশাল একটা ব্রাইভ ছিল, ঘুষ চাইলো। তো আমার বাবা বলে, আমি মুক্তিযুদ্ধ করেছি, মেয়েকে ঘুষ দিয়ে পড়াশোনা করবার জন্য? মেয়েকে গুলি করে মেরে ফেলবো, কিছু হলে আমাদেরকে গুলি করে বাবা মেরে ফেলবে। পুরো অ্যাংরি ইয়াংম্যান ছিল আমার বাবা। তো তারপরে আমাকে নিয়ে কোথাও পারলো না, পর বুকে পাথর বেঁধে, বড় সন্তান একটু কষ্ট তো হয়ই, আর আমাকে নিয়ে কখনো আদিক্ষেতা করতো না। আমার বাবা সবসময় আমাকে মানুষ করেছে একবার ছেলের মতো, আসলে মানে মেয়েদের মতো তুলু তুলু করে, এই সে জুডো শেখো, যাও একা যাও, করে নাও, এরকম আর কি। এমনি শাসন ছিল, কিন্তু তার ভেতরেও এগুলো ছিল, মানে কখনো স্পয়েল করার প্রশ্নই আসে না। যতটুকু ছোটোবেলায় মানুষ পায় তার চেয়েও কম পেয়েছি আমরা। তারপরে আমাকে ভর্তি করে দিল ভারতেশ্বরী হোমস বলে একটা হোমস, আমাদের দেশের খুব ভালো একটি হোস্টেল, হোমস এটা, যেখানে ধরো তোমার সব ক্লাসের লোকেদের বাচ্চা কাচ্চা পড়ে, মোটামুটি ওটা শোধনাগার টাইপের, বুঝতে পেরেছো? আমাকে কেন ওখানে দিল আমি জানি না। ওখানে একটা ধরো নাপিতের মেয়েও সেখানে পড়াশোনা করছে, মন্ত্রীর মেয়েও পড়াশোনা করছে। সকালবেলা ধরো ঘুম থেকে উঠে, ছোট বাচ্চা তো হিসি করে দিচ্ছি বিছানায়, ওটা নিজের ধুতে হচ্ছে, বুঝতে পেরেছো? না উঠলে ভোর 4টার সময় পায়ের নিচে ডান্ডা বাড়িয়ে দিচ্ছে, ভীষণ কঠিন স্কুল। পিটি প্যারেড করে আমি এমন একটা গোল রুটির মতো হয়ে গেলাম, কালো একটা রুটি, কালো একটা বাচ্চা গড়িয়ে গড়িয়ে আসছি, মানে লাইন ধরে ঝোলাগুড়ার ইসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম তোমার রুটির জন্য। এবং আমি বাড়িতে অনেক ভালো খাবার খাই বা হয় বাড়িতে, আমার এই লাইফটাই ভালো লাগলো। তাই কারণ হ্যাঁ, একমাত্র হোস্টেল ছিল সেটা। এখনো পর্যন্ত তুমি যদি যাও ওখানে, ভীষণ ভালো হোমস আসলে, তোমাকে বলবে যে একটা মাত্র বাচ্চা যে কাঁধে নিয়ে, এই ছোটো বাচ্চাটা ক্লাস 4-এ, আর আমি একটু আর্লি পড়াশোনা করেছিলাম, আমি 5 বছর বয়সে ক্লাস 2-তে পড়েছি। ও আচ্ছা, হ্যাঁ পড়াশোনাতে একটু এগিয়েছিলাম। তো আমাকে বললো যে একটা মাত্র বাচ্চা যে জীবনে ভর্তি হতে এসে কাঁদেনি। তুমি এখনো যদি হোমসে যাও দেখবে এরকম বড় বড় গড়াদের মতন শিখ, এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাগুলো কাঁদে, মেয়েগুলো বাবা মা চলে যাচ্ছে দেখছে, হাত বাড়াচ্ছে, খাবার আনতে পারবে না বাইরে থেকে, যা খাওয়াচ্ছে ওটাই, জাওয়ের মতো একটা জিনিস খাওয়াচ্ছে, ওর মধ্যে হয়তো গমের পোকা, ওটাই খেয়ে নিচ্ছে। এবং আমার খুব খুশি, আমার এই লাইফে ভীষণ খুশি আমি, এই জন্য আমি অদ্ভুত ছিলাম। যত অ্যাডভেঞ্চার, উদ্ভট কিছু, যত বৈচিত্র্য আমার খুব ভালো লাগতো। মানে আমার কাছে বাড়িটাই জেলখানার মতো, এই বাবা মার কাছ থেকে দূরে গেছি, মানে পিচ্ছি বাচ্চা কিন্তু। তো দিয়ে দিতাম, মামারা সব বিদেশে থাকতো, নানান রকম চকলেট ফকলেট পাঠাতো, তা না করে আমি ওই চকলেট ফকলেটগুলো সব সবাইকে বেটে টেটে দিতাম, কারণ ওখানে নানান রকম শ্রেণীর বাচ্চারা থাকতো, ওরাই আমার বন্ধু ছিল। আমাদের টয়লেটও নিজেদের পরিষ্কার করতে হতো, সব টয়লেট এক এক দিন এক একটা করে পরিষ্কার করা। তো আমার ভেতরে না, আমি এখন আমি বলি যে আমার বোনের সাথে আমার পার্থক্যটা এই জায়গাতে, যেটা আমি আসছিলাম, ও তো বাবা মার সঙ্গে মানুষ, আর আমি ওখানে মানুষ হয়েছে, আমার বেসিকটা ওখানে তৈরি হয়েছে।
তো আমার ভেতরে অভিনয় করতে গেলে তোমার লজ্জা থাকা যাবে না, তোমার ঘেন্না থাকা যাবে না। তো আমার মানুষ হিসেবেই আমার এই জিনিসগুলো নেই। মানে আমাকে তুমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে থাকতে বলো, আমি থেকে যাবো আরাম করে, 7 স্টারেও থেকে যাবো, কিচ্ছু যায় আসে না। আমাকে তুমি স্ল্যামে থাকতে বলো যে তোমাকে এখানে থাকতে, আমি থেকেছি, আমি ওরকম করে, আমি তো যৌনপল্লীতে থেকে আমি কাজ করেছি 7 দিন। ওরা ধরো করে আসছে, তোমার ক্লায়েন্ট ডিল করে আসছে, সেই সাথে সাথে হাতটা কোনো রকমের জল দিয়ে ধুয়ে ডাল সম্ভার দিয়ে দিল, বলো এটা খাও, আমি ওদের সাথে খেয়ে নিলাম। মানে আমার এই ব্যাপারটা তোমার মধ্যে তৈরি হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার তো এটা, জানি না, এটা মানে নেই, আমি ছেঁড়া কথা তা জানি না, আমি এমন আর কি ইন্টারেস্টিং। তারপরে তো এই হলো আমার ছোটবেলা মোটামুটি। এইখান থেকে এই যে লাইফটা তুমি কাটাচ্ছ, যেখানে তোমার কাছে এটাই ভালো লাগছে, তার মধ্যে সিনেমা, আর্ট বা এই যে তোমার এখনকার সেলফটা, এটার বীজটা কোথায় ছিল? দেখো কোন, আমি জানি না, এটা আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, তবে কোন ফুলের রেণুতে পরাগায়ন ঘটে কখন তুমি কিছুই জানতে পারো না। আমি খুব কল্পনা করতে ভালোবাসতাম, ভাবুক ছিলাম, এই জন্য বকাও খেয়েছি। শুধু গল্পের বই পড়তাম আর সিনেমা টিনেমা যতটুকু, তখন তত সুযোগ ছিল না, টুকটাক দেখতাম। গল্প পড়ে শোনাতো হলো আমার খালু, খালু মানে হচ্ছে মেসো, বড় খালার মাসির হাজব্যান্ড। আমার মনে আছে আমার প্রথম, মানে উনার কাছে আমাকে অঙ্ক করতে দেওয়া হলো, যে উনি খুব ভালো পড়াতেন, যে ওনার কাছে আমি অঙ্ক টঙ্ক শিখবো। তো অঙ্ক টঙ্ক না শিখে আমি রূপকথার বই, গল্পের বই সব কিছু নিয়ে বলতাম, খালু এটা শোনান আমাকে, আর উনিও আমাকে পড়ে পড়ে শোনাতেন। সেই আমার কল্পনার রাজ্যটা তখন তৈরি হয়েছে। তারপর ধরো আমার প্রথম জন্মদিনে আমার কোনো একটা জন্মদিনে মা আমাকে হাত ধরে নিউ মার্কেট নিয়ে গেল, কিনে দিল বনফুলের অলংকার পুরি, এত সুন্দর ইলাস্ট্রেশনস ওগুলোর, তখন তো আরও সুন্দর ছিল ওগুলো, এখান থেকে যেত, তো ওখান থেকে ওই দেখতাম, আমার ওইগুলো হতে ইচ্ছে হতো, ওরকম করে চলতে ইচ্ছে হতো, বা ওগুলো ভাবতাম। এই বোধহয় ধীরে ধীরে কখন কোথায় কোন ফুলে কোন রেণুতে পরাগায়ন ঘটে এবং কে যে মৌমাছি হিসেবে কাজ করেছে আমি জানি না, তবে ভেতরে ছিল, বুঝতে পারতাম। আমি অনেক কিছুই করতে চেষ্টা করেছি, মানুষের মুক্তি তো, মানুষ তো নিজেকে খুঁজে পায় একটা কিছুতে। আমি একটা সময় স্কুলে পড়ানো শুরু করলাম, আমি একটা স্কুলে সাবস্টিটিউট টিচার হিসেবে ঢুকলাম। এক সময় ছবি আঁকতাম, আমার এক্সিবিশন হয়েছে আমাদের ন্যাশনাল মিউজিয়ামে, মানে আর্টের সব শাখাতেই আমি বিচরণ করেছি। ক্লাসিক্যাল মিউজিক আমার ভীষণ পছন্দ, আমি ক্লাসিক্যাল, একটা স্কুল ছিল আমার বাচ্চাদের শেখানোর স্কুল, চিন্তা করো আমি নিজে একটা পিচ্ছি, কিন্তু না তারপরে শেখাবো, মানে এই উদ্যোগগুলো আমার খুব ভালো ছিল। আমার অ্যাসোসিয়েশনগুলো আমি ঠিকঠাক করে না ঠিকঠাক লোক খুঁজে নিতাম। আচ্ছা, হাতছানি তো নানান রকম থাকে, তো এগুলো করতে করতে একটু আবৃত্তি, আমার নানু আমায় হাত ধরে নিয়ে যেতেন স্কুলে, আবৃত্তি স্কুলে একটা ডিপ্লোমা কোর্স করলাম, রবীন্দ্রসঙ্গীতের উপরে ডিপ্লোমা কোর্স করলাম, কিন্তু সঙ্গীত আমার প্রথম ভালোবাসা ছিল। কখন যে অভিনয় আমি মুক্তি খুঁজে পেলাম খুব বুঝতে পারলাম না, এটার উত্তর ঠিক আমার কাছে নেই। করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জ ফিল করেছি বা কিছু, পরে বুঝতে পারলাম এটাই আমার কাজ। একদম প্রথম দিকে যা করেছি ওগুলো তো আর অভিনয় নয়, ধীরে 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 মজাটা খুঁজে পেয়েছি, আনন্দ খুঁজে পেয়েছি। আর আমার ওই ছোটোবেলা থেকে তামাশা দেখবার খুব শখ, মানে আমি তামাশা দেখতাম, খালি লোক দেখতাম, তাকিয়ে থাকতাম, ওই সেই ছোটোবেলা থেকে এটা আমি এমন নয় যেটা বড়, ওটাই বোধহয় বাড়তে 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 এরকম একটা অদ্ভুত জিনিসে পরিণত হয়েছি। ওগুলোর থেকেই আমার বোধহয় এই যে অভিনয় করলে নানান মানুষ দেখা যায়, আর ওই যে একটা জগৎ তৈরি হয়, একটু আগে বলছিলাম না, আলাপ করছিলাম না, আমি ওই জগৎটার প্রসেসটা আমার বেশি ভালো লাগে। অভিনয় হয়ে গেলে তো হয়ে গেল, ওই যে ওই অভিনয়ে করবার সময় যে একটা জগৎ তৈরি হয়, আমার একটা সংসার তৈরি হয়, আমার একটা কোনো একটা কিছু তৈরি হয়, বা আমি একটা বারবণিতার চরিত্রে যখন অভিনয় করি হয়তো আমি ওই জীবনটা দেখতে পাই, ওটা একটা বই পড়ার মতোই আনন্দ দেয়। ঠিক ঠিক, একদমই তাই। এই আর প্রথম জীবনে অভিনয় করলে কবে? কি একটা নাটক, টেলিভিশন নাটক, পঞ্চমী বলে, 5টা মেয়ের গল্প। অনেকদিন আগে? হ্যাঁ অনেকদিন আগে। আমি দীর্ঘদিন টেলিভিশন করেছি, টেলিভিশন ইজ মাই প্র্যাকটিস প্যাড। তারপরে আমি সুইচ করেছি। আর কোন সময় বুঝতে পারলে যে অভিনেতা হিসেবে তোমাকে বেশ লোকজন পছন্দ করছে?
টেলিভিশনেই শেষের দিকে যখন আমাদের ওখানে কিছু কিছু খুব ভালো টেলিফিল্মস হয়েছে, তখন তো আসলে ডিজিটাল ফিল্মও তখন হয়নি, শুরু হয়নি, বা অনেক খরচার ব্যাপার ছিল ফিল্ম করা। আমাদের যে বন্ধু বান্ধবেরা ছিল যারা ফিল্ম বানাতে চাইতেন, ফিল্ম মেকার বন্ধু, তারা এখন বেশ নাম করা ফিল্ম মেকার এক একজন। তো তারা না ওই ফিল্মের প্র্যাকটিসটা ওই টেলিফিল্মসগুলোর ভেতর দিয়ে করতো। এত অসাধারণ এক একটা টেলিফিল্ম, বিশ্বাস করো তুমি এখনো দেখলে বলবো এগুলোই তো ফিল্ম। পরে যেগুলো করেছে এগুলো ফিল্ম নয়, কিন্তু আনফর্চুনেটলি হয়তো এগুলো টেলিভিশনে দেখাতে হয়েছে, টেলিফিল্মস বলে এগুলোকে। একেবারে খুব দুর্দান্ত আমি কিছু চরিত্র করতে পেরেছি। কিছু ছবি দেখেছি বাংলাদেশে এরকম টেলিফিল্ম, মানে আচ্ছা দুর্দান্ত নাটক বলে তো, নাটকই বলি আমরা, নাটকই বলা হয়, কিন্তু মানে মানে কি বলবো, এক্সেপশনাল ছবি দেখেছি আমি। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো ভালো ছবি হতো। সেই সময় কি লোকে বুঝতে পারে যে ওই ধরনের নাটকের মধ্যে দিয়ে তোমাকে চিনতে, তখন আমি ধীরে ধীরে চুজি হয়ে যাই। এবার আমি বুঝতে পারি, ছোট তো ছিলাম, আমিও তো বড় হয়েছি, আমি ভীষণ ছোট বয়সে শুরু করেছি। আমিও বুঝতে পারি আচ্ছা শুধু মানুষ আমাকে ছোট বলছে, ভালো বলছে, চিনছে, সুন্দর লাগছে, এটাতে আমি খুশি হচ্ছি না, আমার ভালো লাগছে না এটা। আমি তারপরে যে ডিফারেন্ট ক্যারেক্টার, এবং আমাকে সবাই বলতো যে, অনেকেই বলেছে, এখানকার গৌতম ঘোষ অবধি বলেছে যে তুমি বেশি সুন্দর, তোমাকে আমি কোনো চরিত্রে ভাবতে পারি না। আমার খুব কষ্ট, এটা দুঃখ। তারপর আমার এক বন্ধু অনিমেষ আইচ, ও আমাকে একটা টেলিফিল্মে নিল, হাটকুড়া বলে একটা টেলিফিল্ম, পুরোপুরি রংপুরের অ্যাকসেন্টে কথা বলা, অনেক আগের কথা বলছি। মেকআপ শেষ হয়ে গেল, কালো রঙের মেকআপ করেছি, পাতিলের কালি দিয়ে পেটের ভেতরে এখানে এখানে গায়ে গায়ে কালি দিয়ে, মানে আমার ভেতরে এই ম্যাডনেসটা, আমি এক্সেন্ট্রিক হয়ে যাই ওই চরিত্রটা হয়ে উঠবার জন্যে। এবং ওখানকার ভাষা শিখলাম বসে বসে, ওই শুটিংয়ের খুব অল্প দিন শুটিং হয়, বাজেট টাজেট সব কিছু মিলে ভাষাটা শিখলাম, পুরো রংপুরের ভাষা শিখে ঠিকঠাক খুব ভালো করলাম। তারপর থেকে মানুষ আমায় অভিনেত্রী হিসেবে গোনায় ধরা শুরু করলো। অভিনেত্রী মানে সরি, আমি অভিনেত্রী নিজেকে বলে ফেলা, আমি বলতে চাই না। আর্টিস্ট আসলে অনেক বড় ব্যাপার। আর্টিস্ট আরেকজন কেউ যদি আমাকে বলে আমি আর্টিস্ট, তাহলে সেটা অনেক বিশাল, নিজে নিজেকে আর্টিস্ট বলা যায় না। আমি তো সবসময় বলি নিজেকে আর্টিস্ট বলাটা কি বোকা বোকা, খুবই বোকা বোকা। আর একটা ব্যাপার হলো, আমি আর্ট প্র্যাকটিশনার বলতে পারি বা আর্ট লাভার বলতে পারি নিজেকে। হ্যাঁ, মানে বা পারফর্মার, ঠিক আছে, পারফর্মিং আর্টিস্টের সাথে আছি বা ফিল্ম ফেটারের সাথে আছি, বাট আমি সেটাই, এই হলো আমি মজাটা পেলাম। তারপর থেকে দেখলাম যে আমি অন্যরকম চরিত্রে কী করে কি কত অভিনয় করব, অন্য চরিত্র হয়ে ওঠার একটা খ্যাপা আমার ভেতর ঢুকলো। চেহারা চক্কর ঠিকঠাকই ছিল, ভালোই ছিল দেখতে, খারাপটা ছিলাম না, কিন্তু নায়িকা ইমেজ আমার গায়ে লাগতে পারবে না, এটা আমার চ্যালেঞ্জ। ও, এটা তোমার মাথায় ছিল যেটা না, আমি লোকে বলবে যে আমার সুন্দর চেহারা, এটাকে ইনক্যাশ করে আমি হিরোইন হয়েছি, নায়িকা হয়েছি। আমি একদম বিপরীত স্রোতে হাঁটা শুরু করলাম। তখন থেকে আমাকে দর্শকের এবং সবাই বললো, মানে গোনায় ধরলো। আচ্ছা, বরং এখানে আমি বরং অনেক জয়াসানের মতো, জয়ার মতো চরিত্র পাই, আমি দূরবর্তী চরিত্র পাই না এখানে খুব একটা। মানে আমি বাংলাদেশে খুব ডাইনামিক কিছু চরিত্র, ধর সার্কাসের ট্র্যাপিস্ট, হ্যাঁ সার্কাস করছি, নিচে কিছু নেই, না সে না করে যাচ্ছি, 10 ফুট দড়ির উপর দিয়ে হাঁটা শিখে গেলাম, হাঁটছি, জাদু দেখাচ্ছি, কি করি, মানে এগুলো করেছি আমি একটা সময়। আমি চাই যে ওই জিনিসটা আমার ভেতরে এখনো থাকুক। তার মানে তোমার এক্সাইটমেন্টটা হলো চরিত্র হয়ে ওঠার এক্সাইটমেন্ট। মানে এটা যদি তুমি যাত্রাপালায়ও করতে বলো আমায়, মানে আমি যদি দেখি যে আমার কোনো সিনেমা করতে পারছি না, অভিনয়টা তো আমার করতে হবে, চরিত্র হয়ে থাকতে হবে, আমি যাত্রা করতে আমার কোনো আপত্তি নেই। মানে বলছি, যাত্রাকে আমি কোনোভাবে ছোট করে দেখি না। আমার কাছে থিয়েটার চেয়ে আমার কাছে যাত্রাকে অনেক অরিজিনাল আর্ট ফর্ম মনে হয়। হ্যাঁ, এবং আমি ছোট করে মোটেই বলিনি। আমি যাত্রা যখন দেখেছি জীবনে প্রথমবার ছোটবেলায়, আমি প্রথমে তো সিনেমা দেখিনি, প্রথমে যাত্রা দেখেছিলাম। আমাদের ওখানে নিউ সিনেমা মাঠ বলে একটা মাঠ ছিল, সেখানে যাত্রা আসতো। আমি গেছি প্রথমবার দেখতে। আমার না ছোটবেলার কিছু কিছু স্মৃতি দেখবে খুব থেকে যায়। ওই যে একটা মেসমারাইজিং ফ্যাক্টর, ওই যে ক্ল্যারিনেটের একটা সাউন্ড, ওই যে সঙ্গে ঢোল বাজছে, তবলা বাজছে, একটা সাউন্ডের একটা, আর ওই ওর মধ্যে থেকে মানে পৌরাণিক পালাই ছিল, কোনো একটা পৌরাণিক পালাই ছিল। আমার না কিছু ফ্র্যাগনেন্সে ওই মানে ওই যে জিনিসটা ঘটেছিল আমার সঙ্গে, সেটা সারা জীবন মনে থেকে গেছে। অনেক থিয়েটার দেখে কিন্তু এটা হয় না, মানে অনেক থিয়েটার দেখলে অবভিয়াসলি মোমেন্টস মনে থেকে যায়, ওই লেভেলের যদি কিছু হয় তাহলে হয়। বেঙ্গলের অরিজিনাল
আর্ট ফর্ম, যদি আমি ইফ আই এম নট রং, Correct, correct. আমি করেছিলাম, মনে আছে যাত্রার একটা চরিত্র করেছিলাম, একটা পাঞ্জাবিওয়ালা বলে একটি টেলিফিল্ম, যাত্রার প্রিন্সেস চেয়েছিলাম। খুব মানে, এবং ওটা দেখেই প্রথমত অরিন্দম শীল, ওটা দেখে আমাকে উনি খোঁজা শুরু করেন। ও তাই? তার আচ্ছা, চরিত্রের আচ্ছা, সাথে কোনো মিল নেই, ঠিক আবর্তর জন্য। আবর্ত, হ্যাঁ। কিন্তু উনি বলে ইনি কে, এই মেয়েটিকে, উনি তখন খোঁজা শুরু করেন। আমার মনে আছে একটু ফোন করে, আমি অরিন্দম শীল বলছি, এটা সামনে আপনি কে, মানে কি, আমি চিনি না, আমি আসলেই চিনি না তখন। কলকাতার সাথে তখন তো আর ফোন এটা সেটা ছিল না, না তুমি একটু গুগল করে দেখুন আপনি, আমার নাম অরিন্দম শীল। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। আমি তখন কোন একটা গ্রামে গঞ্জে পড়ে আছি, হাঁটু ফাটু এরকম কাদা ফাদা করে, আমার খুব মজা লাগছে, আমি এক্সাইটমেন্ট শুটিংয়ে। কে অরিন্দম শীল, কে তখন বুঝতে পারিনি, পরে গুগল করে দেখলাম, তারপর ওনার সঙ্গে আমার কানেকশন তৈরি হলো, তারপরে এই যে আমার আশা এখানে। আমরা অ্যাকচুয়ালি কথা বলতে বলতে একটা ব্রেকে চলে গেছিলাম। এই ব্রেকটা অলমোস্ট, টনিদা এখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন না, টনিদা আছে এখানে। টনিদা একটি অত্যন্ত উপাদেয় কিছু বস্তু নিয়ে এসেছিলেন আমাদের খাওয়ার জন্য, সেটা খেয়ে মাঝখানে ব্রেকে আমার মনে হলো একটু পেটটা বেশ আইঢাই করছে। ওই ব্রেকের পরে আবার ফিরে আসছি জয়ার সঙ্গে কনভারসেশনে। হ্যাঁ, আমাদের বেশ এরা মানে ব্রেকের পরে আবার ফিরছে। হ্যাঁ, নতুন করে আবার শুরু করতে হবে, খাবারের সাথে একটু কথাবার্তা হজম করে নিয়েছি। ভালো। তোমাকে দেখে যেটা মনে হয়, যেটা আমি বলছিলাম তোমাকে অফলাইনেও, তোমাকে দেখে যেটা মনে হয়, প্রথমত একটু ইন্ট্রোভার্ট, একটু ক্লোজড মানুষ বলে মনে হয়। ইজ ইট ট্রু? মানে সেটা কি সত্যি? আমি না নিজেকে নিয়ে খুব একটা ভাবিনি যে আমি কেমন কি, ইন্ট্রোভার্ট। তুমি মানে লোকজন যদি তোমার সঙ্গে কথা বলে, আমি ভদ্রতা, শিষ্টতার জন্য যতটুকু প্রয়োজন বা বলতে হয় সেটা বলি, কিন্তু ধরো খুলে নিজের মানুষটাকে খুলে দেয়া, সেটা আমার যার সাথে মেলে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দিয়েছি। যে অনেক লোকের মাঝে আমাকে একটা কিছু বলতে বলা হলো বা কিছু একটা ক্লাস মতো বক্তব্য রাখতে বলা হলো, সেখানে আমার অরিজিনাল মানুষটাকে খুঁজে পাওয়া যাবে না, সেটা আমি ওপেন হইও না। আমি ভেরি পার্সোনাল পারি না আমি সেটা। কিন্তু ধরো যে তুমি আছো বা আরও 3-4 জন আছে, মাথাগুলো মিলে গেছে, আমাদের মন মিলে গেছে, আমার ভাবনা চিন্তা থট প্রসেস এক, তখন আমি একেবারে কি বলবো, তখন তোমার মতো মানে গল্প বা আড্ডা দেওয়ার লোক খুব কম আছে। তুমি একটা কথা যে বললে যে কি আমি মানুষটা এমন, যে তোমার মনে হচ্ছে ক্লোজ মানুষ, আমার কি মনে হয় জানো, আমরা যারা অভিনয় করি, দেখো আমরা খুব এই যে আমরা কাঁদি হাসি, আমাদের অনুভূতিগুলো, সেগুলো তো একদম ট্রু দেখায়, ট্রুথফুল। হ্যাঁ, স্ট্রিপাররা তারা তাদের গায়ের কাপড়টা শুধু খোলে, আর আমরা অভিনেতারাও তাদের গায়ের কাপড় খুলে তাদের শিল্প দেখায় বা যেটাই হোয়াটএভার, আর আমরা আমাদের মনটাকে উলঙ্গ করে দিই, একেবারে খুলে দিই, মনের ভেতর দেখে দেওয়ার চেয়ে বড় আর কি ওপেন হব। ঠিক, দ্যাট ইজ ভেরি ট্রু, একদমই সত্যি কথা। এবং ঠিকই, সেই অর্থে কোনো অভিনেতাকেই ক্লোজড বলা যায় না। আমি মানে আমার যেটা মনে হয়েছিল, তুমি খুব এটাই মনে হয়েছিল, তুমি খুব সিলেক্টিভলি মানুষজনের কাছে নিজের ভাবনা বা নিজের ইন্টারনাল সেলফটাকে দেখতে দেওয়ার জায়গায় একটু পরে যাও, কারণ যতক্ষণ না মেলে ততক্ষণ ইউ ডোন্ট ওপেন আপ। এটা আমার দেখে মনে হয়, এটা হয়তো আমি মানে জেনেটিক্যালি আমি এমন, আমার মাও এমন, আচ্ছা বোধহয় এটাই পেয়েছি আমি। হ্যাঁ, একটা আসলে আমার আরেকটা জিনিসও মনে হয়, তো তোমার অভিনয় যখন দেখেছি আমি, যতগুলো চরিত্র দেখেছি, অনেকগুলো কাজ দেখেছি তোমার, মনে হয়েছে তুমি খুব যেরকমভাবে চরিত্রগুলোকে যাপন করছো বা যেরকমভাবে চরিত্রগুলো দিয়ে বেরোচ্ছে, সেটা তো আমার মনে হয় তুমি খুব ইন্টেন্স মানুষ ভেতর থেকে, খুব মানে যে কোনো ইমোশনকে বা যে কোনো ফিলিংকে তুমি এরকমভাবে আটকে দাও না, তুমি বোধহয় সেগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো, এটা আমার মনে হচ্ছে। হোয়াট ডু ইউ থিংক? অ্যাকসেপ্ট করতে পারি, সেটা আমি খুব মূল্য দিই, মূল্যায়ন করি, কারণ মানুষ খুব ভালোবাসি মানে মানুষের ভুল ত্রুটি ইমোশন সমস্ত কিছু নিয়েই আমি ভালোবাসি। আমি একটা আলাদা পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি মানুষকে, আমি কি পেলাম বা আসলে কেমন। আমার মানুষকে পড়তে ভালো লাগে, সেই জন্যই বোধহয় ওই যে অনেক ধরনের চরিত্র, বিশেষ করে দূরবর্তী চরিত্রগুলো
যে জীবনটা আমি দেখিনি, ও শহরে মানুষ হয়েছি, সেই আমার গ্রামের চরিত্রের প্রতি আকর্ষণ অদ্ভুত। ওরা আসলে কী জীবনযাপন করে, কতটুকু অরিজিনাল, সেগুলো আমার ভালো লাগে দেখতে। কী যেন বলছিলাম, বলতো খেয়ে হারিয়ে ফেললাম। না, আমি বলছি যে এই যে মানে ইন্টেন্সিটির কথা বলছিলাম আমরা, যে তুমি যে এই যে ভেতরের মানে নিজে বারবার এই যে দূরবর্তী চরিত্র করার কথা ভাবো, তার কারণ তো হলো যে তুমি ওই মানুষটা কিভাবে ভাবে সেটা বুঝতে চাও, সেই কারণে মানুষটাকে চিনতে চাই, মানুষটাকে চিনতে চাও। এটাই কারণ। হয়তো এটা ভেতরে ছিল, কেন এটা হয়েছে আমি জানি না। ওই যে হঠাৎ করে বুঝলাম যে অভিনয়টাই আমাকে মুক্তি দিচ্ছে, আনন্দ দিচ্ছে, সেটাকে আঁকড়ে ধরলাম। এর বাইরে আমি আসলে কিছুই করতে পারি না এখন, আর কিচ্ছু করতে পারি না, মানে আমার জীবন জীবিকা নির্বাহের জন্যও এখন আর কিছু করতে পারি না। তবে আমি এটাও চাই না যে শুধু আমার অভিনয় দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করবো, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, চাও না? ভালো লাগে না? না, মানে আমি আরো সিলেক্টিভ হতে চাই, আরো কম। আমি বছর একটা কাজ করতে চাই, অনেক বড় বড় কথা, কিন্তু চাই একটা কাজ করতে চাই, দুটো কাজ করতে, আমি জীবনটাকে একটু উদযাপন করতে চাই। কিন্তু আমাদের সিস্টেমটা, আমাদের আশেপাশটা তো ওরকম নয়, এই আর কি। আর ইদানিং একটা বিষয়, ইদানিং নয়, এটা আমার ভেতরেই ছিল, ওই যে বললাম না, নেচারের সাথে একটা কানেক্টিভিটি, মানে আমি এটা ফিল করি আসলে। হ্যাঁ, আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে ধরো আমরা তো প্রত্যেকেই থাকি শহরের মধ্যে। কোথায়? শহরের মধ্যে, যেখানে একটা কংক্রিটের জঙ্গল, যেটা তুমি বলছিলে, সেখানে তুমি নেচারের সঙ্গে রিকানেক্টেড বা কানেক্টেড ফিল করো কি করে? মানে কিসের সঙ্গে? নেচারকে আমার বাড়ির ভিতরে ঢুকিয়ে দিই। আচ্ছা। গাছ ছাড়া ঘুমোতে পারি না আমি, গাছের সাথে আমার কথাবার্তা সবই চলে। মানে তোমাদের কাছে বোকা বোকা লাগতে পারে, কিন্তু মানে আমি খুব কানেক্টেড ফিল করি, কারণ এগুলো সব আমার কাছে লিভিং বিং। বোকা বোকা লাগার কোনো কারণ নেই, কারণ এই যে গাছটা দেখছো, এটা অলমোস্ট মরে যাচ্ছিল। তুমি কথা বলো, ভালোবাসা দাও, সময় কাটাও, ও বেঁচে উঠবে। আমি দেখেছি এটা আমি একবার পরীক্ষিত। মানে আমরা বোকা আমরা বলি বাড়িতে একা থাকলে, আমি তো একা। কিসের একা? এতগুলো গাছ থাকলে কতগুলো মানুষ। আমি আমার বারান্দায় 10টা বাচ্চাকে রেখে এসেছি, প্রতিদিন আমার মন কাঁদে ওদের জন্যে, যেগুলো খুশি আছে কি না কি আছে। যখনই যাই, গিয়ে ওদের সাথে একটু গল্প করি, সময় কাটাই। এছাড়া ওই যে বললাম, নেচারকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা, এটা হয়ে ওঠে না। যেহেতু আমি একটা জেট সেটার হয়ে গেছি, আজ এখানে কাল ওখানে, কাজের সুবাদে আমাকে সেটা করতে হয়। তো চেষ্টা করে আমার এইখানে একটা নতুন বাড়ি নিয়েছি, আমি ভাড়া বাড়ি, ওখানে একটু গাছ টুকটাক রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে যখন আমি চলে যাব, তখন ওদেরকে কে দেখবে, এই ধরনের একটা বিষয়। আর আমার গ্রাম বা একটু নেচারের কাছাকাছি থাকতে এমনি ভালো লাগে, একটু চাষবাস করতেও খুব ভালো লাগে। আমি আপাতত, তুমি যদি আমাকে বলো, আমি প্রথমে চাষি, তারপরে কিন্তু অভিনেতা। মানে আমি একদম লিটারেলি বাড়ির চালটা বাদে সব কিছু আমি নিজে ফলাই। হ্যাঁ, এটা তো আমার প্যাশন না, এটা এখন আমি এটা প্রফেশন হিসেবে নিয়ে নেবো ভাবছি। আচ্ছা, আমার সব কিছু। সব রিসেন্টলি কি খুব ভালো হয়েছে? তরমুজ হয়েছে, পার্পল কালারের মিষ্টি আলু হয়েছে, কি হয়নি, মিষ্টি কুমড়ো হয়েছে। মানে আমি বিভিন্ন দেশে ঘুরি বা যখনই যাই, লোকে তো শপিং করে আনে ব্যাগ ভরে, আমার ব্যাগ খুলে তুমি শুধু গাছ পাবে। চুরি করে হলে আমি গাছ আনি। আমার মায়ের গ্রিন থাম্ব। সো ধরো 9 বছর ধরে কোনো একটা অর্কিডে ফুল ফুটছে না, কেউ বলছে ফেলেই দিব, দরকার নেই ওকে, মা নিয়ে এলো, ফেলিস না, আমাকে দিয়ে দে বলে, দেখবা একদম পরের 6 মাসের মধ্যে ওটা ফুল আসছে। সো সামহাও ওটা আমার সাথেও কিছু একটা কানেকশন, এটা শুরু হয়েছে। ওরা বুঝতে পারছে যে আমি ওদেরকে ভালোবাসি। তো আমি এখান থেকে কলকাতা থেকে একটা পেয়ারা গাছ নিয়ে যাচ্ছি, পুরো লাগেজ খালি। আমি তো ভয়, আমি কি করব, বড় পেয়ারা গাছ জানো তো, এখান থেকে এত বড় অবধি, এটাকে পেঁচিয়ে মাটি দিয়ে পুরো লাগেজের ভেতর কম্বল বালিশ এগুলো দিয়ে শুধু একটা পেয়ারা গাছ ভেতর, আমি বুঝতে পারছি না। তো পরে আমাকে কাস্টমসে ধরলো যাবার পথে, ধরে আমার দিকে তাকে হাসছে, আপনাদের দেশে কি পেয়ারা গাছ নেই? মাটি শুদ্ধ নিয়ে যাচ্ছে, গোড়া শুদ্ধ ফলন্ত পেয়ারা গাছ। আমি বলছি পেয়ারা গাছ আছে, বারুইপুরের পেয়ারাটা নেই আমার কাছে, আমার কাছে সে এখনো ঠিকঠাক ফল দিচ্ছে। হ্যাঁ, ছাদে পাখি খাই, আমরা খাই। তো বলো, এই যে আমি এই দেশ থেকে আমি সর্পগন্ধা গাছ নিয়ে গেছি, কত অদ্ভুত অদ্ভুত গাছ। আমার একটা বিষয় হচ্ছে, আমি বিভিন্ন গাছ কালেকশন করি, বীজ গাছ, এগুলো মোটামুটি আমার দুর্দান্ত ব্যাপার একটা। তা জানি না, ভালো লাগে। মাটি সকালবেলা না হাতালে আমার ভালোই লাগে না। মানে নায়িকাদের ম্যানিকিউর পেডিকিউর করা থাকে, আমার হাতগুলো দেখো একদম চাষার মতো। হ্যাঁ, আমি মাটি সকালবেলা উঠে, এটা আমার কাছে থেরাপি। আচ্ছা।
এবার আমি এটা বলি যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ প্রসেসের ভেতর আছে, যে তোমরা মাটি ধরো, তোমরা গাছের কাছে যাও, নেচারের সাথে সময় কাটাও বেশি, এটা অনেক উপকার দেয়, উপকার হয়, আমি দেখেছি। 10টা-11 বন্ধুর সাথে খামাখায় রাত করে আড্ডা দেওয়াচ্ছে সকালবেলা বা যে কোনো সময় গাছ খোঁচাখুচি বা গাছের সাথে সময় কাটানো, সেটা আসলেই কাজে দেয়। এটাকে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। আমি সবাইকে ইনসিস্ট করি গাছের জন্য, সবুজের জন্য। এটা খুবই ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় ওই প্রাণের যে অনুভবটা, যে তোমার চারপাশে এতগুলো গান শোনালে ওরা বাড়ে। আমি কোভিডের সময় মোজার্ট শোনাতাম ওদেরকে, হই হই করে বেড়েছে আমার বারান্দার গাছ তখন। আমি একটা ঘটনা শুনেছিলাম এটা নিয়ে, সেটা হলো পাকিস্তানি কোক স্টুডিও যখন শুরু হয়, তো তখন পাকিস্তানি কোক স্টুডিওর কোয়ালিটি অফ মিউজিক তো সারা পৃথিবীতে সমাদৃত। তো সেখানে যে তার প্রধান ইঞ্জিনিয়ার ছিল, সে একটা কাইন্ড অফ মিউজিক 1 বছর ধরে বানাচ্ছিল, কিন্তু হি ওয়াজ নট ফাইন্ডিং মানে গ্রেট। এবং তারপরে একটা পয়েন্টে তার একটা রিয়েলাইজেশন হয়, সে মিউজিকটাকে অন্যভাবে দেখে, সে মিউজিকটাকে অন্যভাবে বানানো শুরু করে। 6 মাস 1 বছর সময় লাগে তার এই পুরো প্রসেসে একটা জিনিস সে পরে নোটিস করেছে, আচ্ছা ওই আগের 1 বছরে তার বাড়ির সবগুলো গাছ মরে আছে, আর পরের 6 মাসে যতগুলো গাছ প্রায় মৃত ছিল তাদেরকে কোনো যত্ন না নিয়ে এক্সট্রা শুধু মিউজিক তাদেরকে বড় করেছে, বাঁচিয়ে দিয়েছে। এটা, এবং এটার প্রচুর এক্সাম্পল আছে, এটা সত্য কথা। এবং সময় কাটালে ওদের সাথে একটু কথাবার্তা, লিভিং বিং তো ভাই, বললে হবে না যে মানুষ সৃষ্টি সেরা জীব, আমরাই সবচেয়ে বড়, হ্যান ত্যান কলার উঁচু করি, ধ্যাৎ বোকা বোকা কথা। সরি, আমি এটা একেবারে ডিফার করি। তুমি বললে যে গাছ তোমার, মাটি তোমার থেরাপির মতো। মানে বিভিন্ন মানে জীবনের বিভিন্ন সময় এত ধরনের চরিত্রের সাইকোলজিতে ঢুকতে গেলে কিছু সময় তো ডিস্টারবেন্স তৈরি হয়। তো সেটা যদি হয়, ওই ইন্টারনাল অসুবিধাটা, সেটাকে কি করে হ্যান্ডেল করো? আমি খুব একটা বিপদে খুব একটা পড়েছি তা না, তবে হয়েছে, অফকোর্স হয়েছে। আমি এই যে বললাম না যে আমার থেরাপিতে এটা আছে, এটা আমি খুঁজে নিয়েছি। সবাই তো সবার মতো একটা ওয়ে আউট বার করে নেয়। আর আমি, আমার পোষ্য আছে, 4টে বাচ্চা আছে, ওদের আমি মা, আমার মাতৃত্ব ওদের সাথে, আমার গাছেদের সাথে। তো ওরা জীবন থেকে নেগেটিভিটি সব শুষে নেয়, জানো তো। যে কোনো কিছু তোমাকে স্ট্রেস থাকতেই দেবে না। আমার যে 4টে বাচ্চা আছে, আমাকে খারাপ থাকতেই দেয় না। তারা কি 2টো আছে গোল্ডেন রিট্রিভার, একটা আছে পম, আর একটা রোডেশিয়ান। আর রাস্তাঘাটে তো প্রচুর আছে ওরা, আমি দেখাশোনা করি ওদেরকে। হ্যাঁ, বড় জনের নাম ক্লিওপেট্রা, তারপরে ডিও, তারপরে নিমকি, আরেকজনের নাম জিমি। ওই সেই ব্যাপার। আমার বাড়ি তো 4টে ছিল একসময়, এখন একা থাকি বলে রাখতে পারি না, কারণ ওই মেনটেন করার সমস্যা। বাট হ্যাঁ, কোনো একটা সময় আমার সঙ্গে কুকুর থাকবেই, মানে ওটা থাকবেই। ওরা সত্যি জীবন থেকে সমস্ত নেগেটিভিটি আর স্ট্রেসে থাকতেই দেবে না স্ট্রেস। ওরা আমার জীবনে আসার পর থেকে স্ট্রেস আমার, বা হয় না এক এক সময় মনে হয়েছে আর পারছি না, যে আর পারছি না ব্যাপারটা, এটা আমার বাচ্চারা সব কিসের পারছি না, মানে পারতে হবে, ওদের জন্য বাঁচতে হবে, ওদের জন্য আমার কাজ করতে হবে। আমি খুবই কানেক্টেড ফিল করি ওদের জন্য, সবাই কম বেশি করে। তোমার যত সময় গেছে, তোমার জীবন যত এগিয়েছে, যত বেশি এক্সপিরিয়েন্স করেছো, যত বেশি চরিত্র করেছো, তত বেশি তো মানে আরও বেশি ভেতরে ঢোকা হয়, ক্রাফটটা বা আর্টটার ভেতরে ঢোকার একটা প্রসেস তৈরি হয়। সেখানে এসে আমার মনে হয় পৃথিবীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা অল্প অল্প করে বদলাতে থাকে, যে পৃথিবীটাকে আমরা কীভাবে আগে দেখতাম, পরে কীভাবে দেখি। তো সেখানে কিছু জিনিসপত্র প্রতি আমাদের বেসিক কিছু জিনিস, মানে বেসিক এই প্রশ্নটা করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো, অনেকেই আছে যারা বুঝতে পারে না যে কি করব, এরকম সিচুয়েশন হলে কি করব। তো আমি জিজ্ঞেস করি এটার কারণেই, যে একটা তাদের পরিচিত এবং ভালোবাসার মানুষ, সে কিভাবে দেখে সেই ইমোশনটাকে। তো তোমাকে যদি এরকম কয়েকটা ইমোশনকে জিজ্ঞেস করি, যেমন ধরো দুঃখ, অনেক মানুষ আছে যারা দুঃখকে খুব অ্যাভয়েড করে, দুঃখ আসলে সেই দুঃখটাকে তারা অ্যাভয়েড করে যায়।
মানে তোমার কি মনে হয় যে দুঃখটাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত বা তুমি কিভাবে করো? দেখো, অন্য মানুষদের কথা আমি জানি না যারা সাধারণত, বাট আমরা যারা অভিনেতারা আমরা তো সেলফিশ, এবং সেলফিশ নয়, আমরা আমাদের জীবনে কোনো কিছুই ওয়েস্টেজ নয়। আমার জীবনে দুঃখ, শখ, সব কিছু আমার ট্রেজার। আমাকে দিয়ে অন্যকে বিচার করলে একেবারেই হবে না। আর্টিস্টদের জন্য বলছি আমি, পেন্টারের জন্য তাই। রাইট রাইট। এক্সপিরিয়েন্স, আমার জীবনে যে ভুল, যে ধরো ভুল মানুষের সাথে ধরো কোনো সম্পর্ক হয়েছে, অথবা ভুল আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ভুল, ওগুলো আসলে ভুল না। আমার জীবনে ভুল বলে কিছু নেই। আমাকে যে কেউ জিজ্ঞেস করে তুমি কি ভুল কাজ করেছো, না আমি কোনো ভুল কাজ করিনি গো। ওই যে ভুল করেছি ওটা নিয়েই তো আজকের জয়, নইলে অন্যরকম জয় হয়। ঠিক, ওটা নিয়ে ওই ভুলটাও আমার, আমি অ্যাকনোলেজ করি। এবং আমি মাঝে মাঝে ভুল করতে চাই। এই একটা ক্রাইসিস মাঝখানে হতো, যখন আমি অনেক কাজ করতাম আর একটু বেশি কাজ করতাম, যে হয় না যে মানে একজন পারফর্মার হওয়ার সাথে সাথে, অভিনেতা হওয়ার সাথে সাথে যে আরও তো বাইরের অনেক প্যাকেজ থাকে, যে আমাকে ঠিক কাজ করতে হবে, এভাবে চলতে হবে, এই করা যাবে না ওই করা যাবে না, এটা থাকে, স্পটলাইটে থাকলে এটা হয়। সো তখন এমন একটা ভাব জায়গায় এসেছিল যে ভুল করা যাবে না, আমাকে ভুল করা যাবে না। আমি একদম শনির একটা বলয় থাকে না, ওর একটা বলয় তৈরি করে দিয়েছে, ভুল মানুষকে ঢুকতে দেবো না, ভুল করা যাবে না, অনেক কিছু দায়িত্ব এটা। কিন্তু আসলে ঠিক না, মানে আমাদেরও ভুল করা উচিত, কাদায় ঝপ করে পা ফেলে দেওয়া উচিত। পা ফেলে আমারও মনে হয় জিভটা বার করে, কাদায় তো পা দিয়ে দিলাম, এটারও দরকার আছে। আমি মাঝে মাঝে এই মানুষ হওয়ার ক্রাইসিসে ভুগতাম মাঝখানে। আমি মানুষ হওয়ার মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে, সব পারফেক্ট, পিকচার পারফেক্ট, ভালো মেয়ে, ভালো সুন্দর, ভালো ঠিকঠাক, ওর মতো হয় না, এই একটা ইসে কিন্তু পড়ে যায় মানুষ অনেক সময়। অবশ্যই পড়ে। তো ওই ভুল বলাতে আমি বলছিলাম যে আমার কাছে যেমন ভুল কোনো ভুল নয়। আমি এখন আমার অনেক দিন কাজ করবার পর এই রিয়েলাইজেশন হয়েছে যে এই ভুলগুলো নিয়েও আমি আমার জীবনে যে অ্যাসোসিয়েশন হয়েছে, হয়তো ভুল আপাতদৃষ্টিতে মনে হয়েছে, সম্পর্কটা ভুল, সেই জন্য হয়তো এখনও জেদ টানছি, কিন্তু আমার কাছে মনে হয় না যেগুলো কিচ্ছু ভুল কাজ। অনেক তুমি কেন এই কাজটা করেছিলে, তুমি এই কমার্শিয়াল ছবিটা কেন, তুমি অ্যাডভার্টাইজমেন্টটা কেন করেছিলে, না ভালো হয়েছে করেছি, কি হয়েছে, তারপর তো আমি চেঞ্জ করে আজকে এই জায়গাটায় এসেছি, তো সেটা আমার জার্নি, আমি করেছি। আর আমার মনে হয় ফেল করাটা খুব জরুরি একটা জিনিস। মানে যদি ফেল না করলাম কোথাওই, ও না, হ্যাঁ 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 হ্যাঁ, ফেল না করলে হ্যাঁ হ্যাঁ খুব মুশকিল আছে বস। হ্যাঁ হ্যাঁ, ফেল করতে জানতে হবে। আর ফেলই আমার মনে হয় আজকালকার দিনে একটা জিনিস খুব হয়, এটা আমি অনেক সময় বলেছি, অনেকবার হয়তো রিপিটও করি, যে আজকালকার বাচ্চাদের না সাকসেসের জন্য তৈরি করা হচ্ছে, ফেলের জন্য তৈরি করা হচ্ছে না। মানে অনেকেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই তাই। এবং শুধু তাই না, তারা এখন নর্মালিও মানুষজন যখন কাজ করছে তারা সবসময় ভাবছে আমি সব কিছু ঠিক করব। এটা তুমি যেটা বললে যে ভুল, ওই মানুষ হলে তো ভুল হতে হবে। আমি বলি কি এক ব্লেস, জান, আমি সবসময় ছোটোবেলা থেকে পড়াশোনায় আমার রোল নাম্বার ছিল 22-13, মানে 1, 2, 3, 4, 5-এর ভেতর তো দূরের কথা, 10-এর ভেতরে আসিনি, 2-1বার বোধহয় এসেছিলাম। তো আমি সবসময় মিডিওকার, আমি মানুষটাই মিডিওকার, আমি মেধাবী নই, আমি পরীক্ষা দিলেই ফার্স্ট সেকেন্ড হয়ে যায় না, এটা করলে চট করে হয়ে যায় না। এবং আমি ব্লেসড, আমি দেখেছি মেধাবীদের খুব বেশি কিছু হয় না। আমার একটা রাশ থাকে, আমাকে ঠিক আমার নিজের পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে আমাকে নিজেকে এই জায়গাটায় পৌঁছতে হবে, আমাকে করতে, নিজের সাথে নিজের চ্যালেঞ্জ থাকে, এটা বোধহয় মিডিওকার বলে। আমি কিন্তু একদম ট্রুলি মিডিওকার মানুষ। আমার পরিশ্রম ছাড়া, ধৈর্য ছাড়া আর কোনো গুণ নেই আমার, যে অনেক ভালো অভিনয় অনেকে করে। আমার যদি তুমি বলতে বলো কী গুণ আছে তোমার ভালো, আমার ধৈর্য, পরিশ্রমই ঠিক আছে, এটা কম বেশি সবাই থাকে, আমার ধৈর্যটা আছে। এই পরিশ্রমের কথা বলছো, সবার থাকে, হ্যাঁ, সবার কিন্তু থাকে না। তোমার কি মনে হয় যে পরিশ্রম খুব জরুরি এটা যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য? হ্যাঁ, পরিশ্রম তো অবশ্যই জরুরি, মানে এটা তো শান্তিতে দিতে এগোতে হবে আসলে, এবং সেটার জন্য তৈরিও থাকতে হবে, যে কোনো সময় ফাট করে একটা কিছু হয়ে গেল সেটা নয়, নিজে একটা রাস্তা তৈরি করে। আমি যেমন আমার রাস্তাটা, আমি যে সময় শুরু করেছি একটু ডিফারেন্ট ছিল, মানে সিনেমার জায়গাটাই ওরকম ছিল না, আমাকে তো একেবারে রাস্তা, উঁচু নিচু রাস্তা তৈরি করে 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 আমি এগিয়েছি, আমার রাস্তাটা একেবারে আলাদা ছিল।
আর ওই জার্নিটা না থাকলে তো আজকে জয়াসান হতো না, সেটা হয়তো মানে খুব একবার হনু কিছু হয়ে যায়নি, তারপরেও না, বাট স্টিল যেই জায়গাটাতেই আছো সেই জায়গাটা তো পুরো জার্নিটা আছে বলে তুমি এখানে আছো। হ্যাঁ হ্যাঁ, সেই জার্নিটার তো কোনো বিকল্প নেই, সেটাই। প্রেমকে কিভাবে দেখো এই মুহূর্তে এসে জীবনের? কি প্রেম? প্রেম অ্যাজ এ কনসেপ্ট। ওকে, মানুষ তো নরনারীর প্রেমই ভাবে। প্রেম ভালো তো, প্রেম থাকা তো ভালোই মনে হয়। প্রেম এটা নিয়ে খুব মানে বুঝতে পারছি না কি বলবো। হ্যাঁ, বুঝতে পারছি না আসলে, মানে আমার জীবনে কি প্রেম নেই নাকি কোথায়, মানে হাতড়াতে হচ্ছে না। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো ধরো প্রেম বিষয়টা সবার জীবনে থাকা কি খুব জরুরি বলে মনে হয়, বা তোমার জীবনে? আমার কাছে এটাই মনে হয় যে দেখো, প্রেম হয়ে গেলেই হয়ে গেল। প্রেম যে হব হব করছে, হবে, ওইটা হলো আসল প্রেম, ওটা হলো মজার, একেবারেই ওটাই হলো প্রেম। আজকেই সকালে এই কথাটা বলছিলাম আমি একজনকে, জানো, আজকেই সকালে আমাদের আড্ডায় ঠিক সেম কথাটা বললাম। আমার প্রেম ওভাররেটেড। হ্যাঁ, প্রেম ব্যাপারটা ওভাররেটেড। আমার মনে হয় ওই এক্সাইটমেন্টটা, ওই এক্সাইটমেন্ট হবে হবে হচ্ছে যে ওটাই হচ্ছে, হয়ে গেল তো হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল তো হয়ে গেল, ওটাই হচ্ছে আসলে যে হচ্ছে এই আর কি। এবার একটু ডিয়ার মানি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো তার কারণ টনিদা পাশে বসে আছে বলে না, কিন্তু না 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 না, টনিদার দিকে একবার তাকিয়ে নিলাম। যাই হোক, আমার কি মনে হয় যে একটা, ওই যে একটু শুরুতে বলছি না, যত্ন নিয়ে কাজের মধ্যে না, তার একটা রিফ্লেকশন দেখা যায়, সেই যত্নটার রিফ্লেকশন দেখা যায়। তো আমার না প্রসেসটা সম্পর্কে একটু জানতে ইচ্ছা করে, কারণ আমিও তো ওই প্রসেসটাতে এক্সাইটেড, কারণ আমার তো প্রসেসটাই ভালো লাগে। এইটা কি বলতো, এটা হলো প্রেম হয়ে গেল তো হয়েই গেল, হওয়ার আগের মুহূর্ত, এই জন্যই এটাই হলো আমার কাছে প্রেম। কারেক্ট। মানে আমি যদি বলছি এখন তো যে প্রেমের ফসল সবাই দেখতে পাবে, তো আমার কাছে প্রেম হলো যখন আমার কাছে প্রথম স্ক্রিপ্টটা এলো, এবং এটার ভেতরে একটু প্রেমও আছে। লাইক আমাকে টনিদা একটা জন্মদিন উপহার দিয়েছিলেন, আসলে স্ক্রিপ্টটা লিখেছিলেন কিন্তু এটা জন্মদিনের উপহার হিসেবে। আমি বাংলাদেশে ছিলাম, সিলেটে ফ্যামিলি নিয়ে খুব প্রকৃতির কাছে, স্বাভাবিকভাবে মানে সুযোগ পেলেই চলে যায়। তো টনিদা তখন আশেপাশে আমি বানর দেখছি গাছে গাছে কিলকিল করছে, আর তখন টনিদা আমাকে ফাইনাল স্ক্রিপ্ট পাঠালেন। তো আমাকে যখন বললেন তোমার জন্মদিন উপহার, এই ছোট্ট ফোনের মধ্যেই পড়া শুরু করে দিলাম, একসাথে পড়ে ফেললাম। তারপরেই তো আমার প্রেমটা শুরু হলো, ঘর সংসার করা শুরু করলাম। টনিদা এমনি ডিরেক্টর হিসেবে হ্যাঁ কি মানে কিরকম সেটে কিরকম রিয়াক্ট করে? না, সেটে দারুণ উনি। টনিদার কথা হচ্ছে যে এটা বোধহয় বড় ডিরেক্টররা করেন, মানে উনি কি পাশে শুনতে পাচ্ছি না, মানে ভালো ডিরেক্টররা এটাই করেন যে প্রত্যেকটা শুটিংয়ের মধ্যে ঘ্যাচর প্যাচর এইটা এমন করো, এরকম করো, ওরকম করো, এটা নয়। উনি ওই যে ইনফিউজ করে দেন চরিত্র। হ্যাঁ, প্রথম দিকে। আর ওনারটা খুব এরকম, এই যে যেমন আড্ডা মারছি এরকম করে গল্প করতাম আমরা টলি ক্লাবে বসে বসে, উনি ওনার মতো খেতে না ফ্রেশ লাইম সোডা, আমিও তাই। এই আর খেতে খেতে একটু ওজনও বেড়ে যায় ওনার সঙ্গে, এটা খুব বাজে, মানে বাজে ব্যাপার হচ্ছে হলো ওনার সঙ্গে এটা। তারপরে এই আসে সেই আসে, এই একটু প্রকৃতি দেখি। আসলে কি হয়, উনি স্ক্রিপ্ট নিয়ে কথা বলেন না, দেখেন যে আসলে আমাদের ভেতরে কোন জায়গাগুলো কানেকশন হয়, কানেক্টিভিটি তৈরি হয়। হয়তো গাছের পাতা দেখছি, একটা বক বসে আছে এক পায়ে দাঁড়িয়ে, এক পায়ে কেন দাঁড়িয়ে থাকে বা ওইটাই দেখছি, গল্ফের টার্টটা দেখছি, একটু খাবার দেখছি, আম গাছে ঝিরঝির হাওয়া আসছে, মুকুলগুলো ঝরে ঝরে পড়ছে দুজনের উপর, বা চুপই বসে আছি, কিছুই না, আমি বসে বসে ফ্রেশ লাইম স্ট্র দিয়ে খাচ্ছি, আর উনি একটু ফোন ঘাটছেন অথবা দেখছেন, একে হাই ওকে বাই বলছেন। এই যে একটা ঘর সংসার করা শুরু হয় আসলে টিমের সঙ্গে, এটা আমার সঙ্গে না, প্রতিটা মানুষের, প্রতিটা অভিনেতার সঙ্গে ওনার এভাবেই প্রেমটা হয়। তারপরে এভাবে করে করে একটু হয়তো এরকম একটা ভাবছি, অন্য গল্প, অন্য কথা। আসলে উনি দেখেন যে এই যে আমার ভেতরে, এই যে তুমি কথা বলছি, অনেক কিছু মিলে যাচ্ছে না, তোমার অনেক কিছু আদান প্রদান হচ্ছে, আমাদের এই আদান প্রদানটা শুরু হয় আসলে একটা জায়গায় যে দেখি হয়তো যে আমি যেভাবে ভাবছি ওইভাবে ভাবছে, তার মানে সে যখন আমাকে স্ক্রিপ্টটা দেবেন, চরিত্রটা দেবেন, তখন আমি সে ওনার মতো করেই ভাবতে পারবো। এটা কিন্তু চালাকি, বুঝতে পারছি, এটা খুব বুদ্ধিমান মানুষেরা এটা করে। এটা করো, এইভাবে কথা বলবে, এই করবে সেই করবে, সেটা নয়। হ্যাঁ, কিছু কিছু বিষয় আমাকে বলছে, তোমার গাড়ি চালানো ঠিক করতে হবে, তোমার ল্যাঙ্গুয়েজ, আমার তো ল্যাঙ্গুয়েজের ঝামেলা আছে অনেক। বাংলাদেশে থেকেছি, মানে ওই দেশের জলবায়ু আবহাওয়ায় বড় হয়েছি, এই দেশে এসে হাত পা পাখা টাখা মেলেছি, আমার শাখা প্রশাখা একটু বেড়েছে, অরিজিন তো চেঞ্জ হয়ে যায়নি। তো ওই যে তোমাদের টোনালিটিটা একটু তো আমার গড়বড় আছে।
তো এখানে এই চরিত্র এজন্য একেবারে আমার কাছ থেকে ওই চরিত্র থেকে দূরবর্তী চরিত্র ইন টার্মস অফ ভাষা অথবা অন্য কিছু যদি বলো। তারপরে এগুলো ওনার ডিম্যান্ডিং উনি অনেক ছিলেন এবং ওগুলো আমি চেষ্টা করেছি ডেলিভার করবার জন্যে। তো উনি এভাবে করে ইনফিউজ করে দিন, হয়তো দুই একটা জিনিস লেখা হচ্ছে, শুনো এটা এভাবে একটু লিখেছি বুঝলে, কোনো দিন হয়তো বাচ্চা দুটোকে খুঁজে পেয়েছে, ওনার কি উৎসাহ শিশুদের মতন লাফাচ্ছে, উনি ওনার শিশু শিল্পী খুঁজে পেয়ে, মানে নায়ক নায়িকা খুঁজে পেয়ে এত আনন্দ নেই, উনি বাচ্চাদের খুঁজে পেয়ে এরকম করে আনন্দ। তো ওনার ওই মুখ ওইগুলো দেখতাম আমি, এক্সপ্রেশন বসে বসে, যে সবার ভেতরে একটা শিশু সত্তা থাকে। এই যে উনিও তো অনেক ছবি করেছেন, কিন্তু টনিদার কাছ থেকে একটা জিনিস শিখবার বিষয় যে উনার প্রত্যেকটা ছবি উনি একদম প্রথম দিনের মতন এক্সাইটমেন্টে থাকেন। আমি এটা কাউকে দেখিনি, আমি এটা কোনো ডিরেক্টরকে দেখিনি, আমি নিজেই থাকতে পারি না, আমি তো অনেক অভিনয় করছি। উনি প্রত্যেকটা ফিল্ম, আমি তো কারাক সিংহে করলাম, ওটাতে যেভাবে করে উনার যে উত্তেজনা, প্রথম ছবি মানে নতুন ফিল্ম মেকার জীবনে ছবি বানায়নি, উনার উত্তেজনা এরকম, উনার পরের ছবিতেও তাই, এবং আমি নিশ্চিত এর পরেরগুলোতে উনার তাই হবে। হ্যাঁ, এটা থাকলে সবার মধ্যে প্রথম দিকেই থাকবে, না হলে এটা লালন করতে পারা, এটা লালন করতে পারা, আমি জানি না, ইনোসেন্স, আমরা তো ইনোসেন্সটা হারিয়ে ফেলেছি। আমি যেটা বলছিলাম বারবার, যে আমাকে আনলার্ন করতে হয়, ইনোসেন্সটা আসলে হারিয়ে যায় আমাদের। তুমি কি ইনোসেন্সটা খুঁজছো, আবার রিফাইন করার চেষ্টা করছো? এটা খুঁজলে আসে না গো। আমি মেনে নিই যে আমি এই যে এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আমি এসেছি বা কিছু এসেছি, এটাকেও আমি এখন মেনে নিয়েছি, কিন্তু আমি খুঁজতাম। আমি যখন আমার আগের টেলিফিল্মসগুলো দেখি, আগের ছবিগুলো দেখি, আমি ও মাই গড, আমি অভিনয় করেছি, আমি কিচ্ছু পারি না, এখন কিচ্ছু হয় না, আমি অনেক বেশি আমি নাম্বার দেবো ওগুলোকে, কি বিশ্বাস করে করেছে। তার মধ্যে ইনোসেন্স বেশি ছিল বলছো? অফকোর্স, অবশ্যই। এই ইনোসেন্সটাতে আমরা কি করে ফেরত যাব, এটা হলো আমাদের স্ট্রাগল। এটাই তো জার্নি। আমার তো মনে হয় এটাই জার্নি। কি মুশকিল, আমি যখন ভিড়ের মানুষের চেহারাগুলো দেখি, তখন ভিড় আমাকেই দেখছে দাঁড়িয়ে, কতগুলো মেয়ে, আশেপাশের মেয়ে বাড়িতে কাজ করে বা রাস্তা দিয়ে যাচ্ছে, ফুল বিক্রি করছে, এই যে তাকিয়ে আছে যে চোখটা দিয়ে, যে মুখটা দিয়ে যেভাবে হাসে, আমরা জীবনে আর ওরকম হাসতে পারবো না, জীবনে হাসতে পারবো না ওরকম, ওই এক্সপ্রেশন আমি আনতেই পারবো না। তো তোমার কি মনে হয় না যে তুমি যদি চাও, তুমি আবার তোমার ওই সেলফটাকে খুঁজে পেতে পারো যদি চেষ্টা করো? পারি। আমি তো ওই এজন্যই হয়তো আমি মাটির কাছে যাই, নেচারের কাছে যাই, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এজন্য যাই আমি সেলফিশের মতো, আমি কোনো কারণ, আমি আসলেই ভালোবাসি, কিন্তু অনেক দিন কাজ বাদ দিয়ে দিতে হবে, অন্য একটা জীবন যাপন করতে হবে, তখন আসলে যাওয়া যায়। দেখো, তুমি যখন তোমার পোষ্যদের সাথে, তোমার চেয়ে বেশি ইনোসেন্ট কেউ নেই। কারণ জেনারেলি আমরা তাই হয়, আমরা যখন একটা বাচ্চাদের সঙ্গে চলে যাই, আমরা আমাদের মধ্যে থেকে আমাদের শিশু সত্তাটা বেরিয়ে আসে, এরকম করতে থাকি, আর আমরা এমন ভাবে কথা বলি যেটাতে কোনো জাজমেন্টের ভয় নেই, না জাজমেন্টের, তাই না? তো তার মানে তো ইনোসেন্সটা থেকেই যায় আমাদের মধ্যে, আমরা কোনো সময় ওটাকে উস্কে দেওয়া দরকার। হ্যাঁ, উস্কে দেওয়া দরকার আছে। ওটার জন্য ঠিক ডিরেক্টর দরকার হয়, ঠিক মানুষটাকে দরকার। তো আমি এই জন্যই বলছিলাম টনিদার কথা, যে আমার ডিয়ার মা করতে গিয়ে আমার এটা আবার, এটাতে একটা গোটা ছবি করলাম, আগের ছবিটিতে ছোট একটি চরিত্র, ছোট চরিত্র বলবো না, আমার ওই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, একটা চরিত্র গল্পের জন্য ইম্পর্টেন্ট, এবং অভিনয়ের জায়গা থেকে ইম্পর্টেন্ট, পারফরম্যান্সের জায়গা থেকে গভীরতা আছে, সবচেয়ে বড় কথা ডিফারেন্ট ভাষাতে এই চ্যালেঞ্জ দিয়েছে আমাকে টনিদা, আমি এটাতে ভীষণ খুশি। আর চ্যালেঞ্জে যেন আমাকে ফেলতে পারি না আর কি, মানে কসরত করি, এটাই মজা, এটাই আনন্দ আর কি। যাই হোক, টনিদা সেই জায়গাটা উস্কে দিতে পারে আর কি, সেই টনিদা পারেন, কারণ টনিদার প্রত্যেকটা চরিত্রকে অসম্ভব ভালোবাসে। আমি অনেক ডিরেক্টরকে দেখেছি, বড় বড় ডিরেক্টর, আমি হয়তো প্রোটাগনিস্ট ক্যারেক্টার করছি বা কিছু, আমাদের দিকে নজর রাখছেন, কিন্তু ছোট যে চরিত্রগুলোকে ওভাবে ভালোবাসছেন না বা ভাবছেন সাপোর্টিং। পৃথিবীতে নিজের জীবনে, মানে এটা আমি একজন আমাদের অন্য অভিনেতার কথা কোট করলাম, যে নিজের জীবনে, সবার জীবনে সবাই মেইন অভিনেতা, জানো তো, সাপোর্টিং অ্যাক্টর বলে কিচ্ছু নেই। তেমন করে প্রত্যেকটি চরিত্র আসলে মেইন চরিত্র। উনি এই চরিত্রগুলোকে এত ভালোবাসেন, ছোট্ট একটি চরিত্র, পুলিশ চরিত্র বা কিছু হলো, উনারটা নিয়েও এত ভাবেন, এত চিন্তা করেন। আমি এত রেসপেক্টফুল উনি এই জায়গাটায়, আমি এত রেসপেক্ট করি ওনাকে। এই জন্য আমি বলি যে উনি যদি আমাকে জীবনে কোনো দিন যে কোনো চরিত্র করতে বলেন, আমি চোখ বন্ধ করে করব, মানে ওনাকে আমি এটা ওপেন দিয়ে রাখবো। না আছে, উনি বার করে আনবেনি।
উনি বার করে আনবেনই এটা। এই চরিত্রটা করতে গিয়ে তুমি একটা বললে যে তোমার দূরবর্তী একটা ব্যাপার আছে, কারণ ভাষা ওয়াইজ এবং জীবনযাপন ওয়াইজ কিছু এটা তো থাকে। হ্যাঁ, এখানে ঠিক যেমন দেখানো হয়েছে আমি ঠিক ওরকম নই, তবে আবার এটাও নয় যে আমি নই, কারণ আমি মনে করি কি যে আমরা বলি না ভিলেন ভালো এটা সেটা, আমাদের সবার ভেতর তো সত্তাগুলো থাকে, যেগুলো সামনে নিয়ে আসি আমরা, তখন আমরা বলি ভালো মানুষ, খারাপটা সামনে নিয়ে এলে আমরা বলি খারাপ মানুষ। আছে তো সব কিছু আমাদের ভেতরে, নইলে আমি কি করে অভিনয় করি? আমি বানিয়ে বানিয়ে করি না, আমি কিছু বানাই না, আমি কখনই কিছু বানাই না, 100% বিশ্বাস করি। আর একটা কথা বলি প্রাসঙ্গিকভাবে, যেহেতু অনেক খুলে কথা বলছি, আমি সবচেয়ে স্ট্রেস ফ্রি, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে বেশি আনন্দ থাকি আমি শুটিং ফ্লোরে, আমার স্ট্রেস ফ্রি থাকি। জীবন থেকে অনেক সময় পালিয়ে থাকি, জীবনের লাইফের একটা ব্যাগেজ আছে, তো আমি জীবন থেকে পালিয়ে থাকার চেষ্টা করি আমরা সব কিছু। একমাত্র শুটিং ফ্লোরে যখন আমি থাকি আমি একদম নির্ভার, কেউ আমাকে জাজ করার নেই, কেউ আমাকে কিছু বলার নেই, এই জন্য হয়তো আমি প্রসেসটা খুব ভালোবাসি। আচ্ছা, যে কোন প্রসঙ্গে বললাম কথাটা, এই যে তুমি চরিত্রটার কথা বলছো, হ্যাঁ চরিত্রটার কথা এইটাতে ঢুকতে গিয়ে তো মানে এইটা এনার সঙ্গে পরিচয় হতে গিয়ে তোমার কি কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছো, বা কোনো অসুবিধে বা কোনো জিনিস মনে হচ্ছে যে এইটা একটুখানি সময় লাগছে আমার বুঝতে, যদি মানে গল্পের কিছু না বলে? যে ওয়ার্কশপ বিষয়ক যে কথাটা, যে শুনতে ওয়ার্কশপ মনে হচ্ছে যে একেবারে বসে খাটার টেবিলে ওয়ার্কশপ করছে, তা নয়, এটা ডিফারেন্ট একটা ওয়ার্কশপ। ফ্যামিলিটাকে একসাথে একটা মানে ফ্যামিলি বন্ডিং যেহেতু আছে এখানে, বাচ্চাগুলোর সাথে সময় কাটানো, আমার হাজবেন্ডের চরিত্রে যে করেছি তার সাথে এগুলো তো আসলে সত্যি উপকারে দেয়। যত যাই বলো, যত বড় অভিনেতা আমি হই না, এগুলো আমাকে হেল্প করেছে। এবং এছাড়া উনি এই গাড়ি চালাচ্ছ না কোনো, এই না সাথে কথা ঠিক হচ্ছে, তোমার অ্যাকশন ঠিক হচ্ছে, এগুলো বহুত পিছিয়ে লেগেছিল, এবং উনি খুব কম বিশ্বাস করেছেন আমাকে, কিন্তু আমি উনাকে খুব বিশ্বাস করেছি। যেহেতু আমি উনাকে বিশ্বাস করেছি, আমি জানি যে আমাকে করতেই হবে, আমি পারবোই, মানে উনি যা চেয়েছেন অ্যাটলিস্ট আমি ওটুকু পারবো। ছবিতে চরিত্র কিছু হয়েছে কিনা আমি জানি না, ছবি কেমন হয়েছে আমি জানি না, আমাকে ওই চরিত্র লাগছে কিনা আমি জানি না, আমি এটুকু জানি টনিদা যা চেয়েছেন আমার জীবন থাকতে আমি ওটাই ডেলিভার করবো, এবং ওটা করেছি, ওটাকে আমি জানি। এই একটা জায়গাতে আমি শুধু কনফিডেন্ট। টনিদা বিশ্বাস করছিলেন না আমাকে, উনি ভাবছেন না এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ উনি আমাকে খুব বেশি অভিনেতা হিসেবে দেখেননি যে আমি কতটা সারেন্ডার করে দিতে পারি। আমি সারেন্ডার করি, কারণ এটা আমার কাছে প্রার্থনার মতো, নামাজের মতো, নামাজের মতো জায়গা। আমার খুব ভালো লাগে করতে, আমি আনন্দে থাকি, আমি একেবারে 7 আসমানের উপরে থাকি যখন আমি, একটা ইউফোরিক ব্যাপার থাকে আমার ভেতরে। মা বাবা কেউ কারো ভালো খবর খারাপ খবর কিচ্ছু আমাকে এফেক্ট করে না। হ্যাঁ, মানে আমার কাছে এটা আমি আমার সত্তাটা তখন ভুলে যেতে চাই। হ্যাঁ, এটা ট্রান্সে থাকি তখন আমি জানি আমি এবারও সেটাই করবো, কারণ এত সুন্দর চরিত্র পেয়েছি, করবো, আমি দেখাবো, আরেকটা জীবন আমি যাপন করবো, আরেকটা নতুন মানুষকে আমি চিনবো। আমার তো এক্সাইটমেন্ট এখানে যে আমি আরেকটা নতুন মানুষের ভেতরে ঢুকবো, স্কিনের ভেতর ঢুকে যাবো, হয় না যে কলসের ভেতর ঢুকে যে এরম বসে যায়, আমি তো খালি সেই তালে থাকি। তো আমার প্রসেসটা টনিদা খুব জানেন না, তো আমি তো ওটা খুব আনন্দ নিয়ে করি। তো কিন্তু টনিদা যা করার সব শুটিংয়ের আগে করে দিয়েছেন। শুটিং ফ্লোরে রসগোল্লা খেয়েছি, খাবার খেয়েছি, মজা করে শুটিং করেছি। টনিদা আমার মনে হয় না যে টনিদা খুব কিছু বলছেন যে খুব লুকটুকগুলো সব ঠিকঠাক করে, আর লুকটুকগুলো তো অনেক হেল্প করেন। হ্যাঁ অবশ্যই, সেটা কিন্তু যত যাই বলো, লুক মেকআপ দারুণ হেল্প করে আমাদেরকে। কস্টিউম, হ্যাঁ কস্টিউম, একটা চরিত্রের কস্টিউম পরা একজন অভিনেতার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওইখানে মনে হয় যে সত্যি স্ক্রিনে ঢুকলাম। আমার যেটা মনে হয় যে ওটা করে, আরেকটা জিনিস করে, মানে এটা আমার হয়, মানে এটা আমি আমার অভিনেতাদের সঙ্গে আমি জানি ওদেরও এটা হয়। আমার যেটা হয় যে ওই যেই বাড়িটা বানিয়েছে আমার বাড়িটা বা কিছু, আমি সবসময় চেষ্টা করি শুটিংয়ে গিয়েই, খুবই টাফ হয় না সাধারণত, আমাদের দাঁড়িয়ে গিয়ে ডায়লগ দিতে হয়, এটা খুব চাপের, খুব কষ্টের, আমার মাথায় খুব প্রেশার লাগে। যদি আমি সত্যিই অভিনয়টাকে আমি ঠিক করে করতে চাই, চরিত্রটির প্রতি আমার 100% ভালোবাসা থাকে, বিশ্বাস করে করতে চাই, আমি যেমন ধরো এই শুটিং সেট আমার ড্রয়িং রুমে, এখানে আমাকে অভিনয় করতে হবে, এটা আমার বাড়ি, আমাকে তো বিশ্বাস করতে হবে এটা আমার বাড়ি। আমি একটু চেষ্টা করি আগের দিন শুটিং সেটে যেতে, অথবা শুটিং সেটে গিয়ে আগে সকালবেলা বাড়িটা দেখে আসি, চেয়ারটা একটু বসি, চেয়ারটা একটু ধরি, এখানে আমি প্রতিদিন বসি, বিছানাটা একটু মাথা দিই। এটা আমার প্রসেস। এগুলো বোকা হয়তো লাগে, আমার ভালো লাগে। আমি বলছি আমার যেমন আমি
এটাও শুনলে অনেকে পাগলই বলবে, কিন্তু সত্যি কি বললে কি যায় আসে, সেটা হলো আমার জড় পদার্থের সঙ্গে সম্পর্ক আছে। এটা আমার আছে এবং টনিদারও আছে। এটা আমাদের কানেকশনের এই একটা জায়গা। মানে বললে তো কত কথা বলা হবে, লোক আমাকে পাগল ভাববে। না না, সে শোনো, ভাববে পাগল। কেউ পাগল টাগল ভাবে না। যেমন ধরো তুমি যে চেয়ারটা বসে আছো, এটা গেস্টদের চেয়ার, হ্যাঁ, এবং আমি যে চেয়ারটা বসে থাকি এখানে, কিন্তু আমি যখন বাড়িতে থাকি একা, তখন কিন্তু আমি ওই চেয়ারটায় বসি, আর ওই চেয়ারটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। আমার মনে হয় ওই চেয়ারটার সঙ্গে আমার সম্পর্কটা আছে বলেই যখন উল্টো দিকে একজন মানুষ এসে বসে, আমার ওয়ার্মটা ফিল করতে পারে। বাহ কি দারুণ! এটা আমি এরপর করবো তো অ্যাপ্লাই। এটা এই ধরনের ভাবনা ভাবি, এগুলো ভাবে অনেক সময় মনে হয় যে এগুলো পাগলামি, আবার অনেক সময় মনে হয় না। এই কি বলছে, আমি যখন এখান থেকে ঢাকায় যাই, আমার এই নতুন বাড়িটা, মানে নতুন বাড়ি মানে বাড়ি ভাড়ায় থাকি আমি, একটা প্যানোরামিক সুন্দর একটা ভিউ আছে, জানালা একটা, ওপাশে দুটো পুরনো বিল্ডিং, এরকম পুরনো খসে যাওয়া দুটো বিল্ডিং, বটগাছ টটগাছ হয়ে গেছে, মাঝখান দিয়ে এক চিলতে একটা জায়গা, সেখান দিয়ে শুধু ঠিক ওখান দিয়ে ট্রেন যায়, সমস্ত আন্তনগরী লোকাল ট্রেনগুলো ভুস ভুস করে যাচ্ছে, কত রকম ট্রেন, কি দারুণ একটা ল্যান্ডস্কেপ, মানে তুমি দেখতে পাও দৃশ্য, আর সাউন্ডস্কেপটাও কি সুন্দর। বাড়ি যাই আমি কাঁদি, লালা আরে আমার পর্দাগুলো আমার জন্য কাঁদছে, বিছানাটা, এটা সবাই ওয়েট করছে, এবং আমার কাছে না, আমি জানি না, আমার বিশ্বাস হয় না যে এদের প্রাণ নেই, এদের জান নেই। আমার মনে হয় এরা এদের মতো জীবিত, এরা এদের মতন আমরা বানাই হয়তো। দেখো পৃথিবীতে মানুষ চলে যায় কত সময়, কিন্তু মানুষ যেই ধরো শীতল পাটিটা বানিয়ে গেছে, বা ওনার সঙ্গে যেই আমার নানু চলে গেছেন, মারা গেছে, নানু যে পানদানটাতে পান খেতেন, ওই পানদানটা রয়েই গেছে, ওর আয়ু তার চেয়েও অনেক বেশি। তো আমি কি করে বলবো জড়ো এদের ভিতরে প্রাণ নেই? আমরা জড়ো হয়ে যাচ্ছি, আমরা হয়ে যাচ্ছি জড়ো। আমার একটা ল্যাপটপ ছিল বুঝলে, যেটা আমার জীবনের প্রথম ল্যাপটপ। ফেলতে পারো না তো? সেটা ফেলতে তো পারি, আমার ফোন তো কোনোদিন ফেলি না, আমি সবগুলো ফোন থাকে আমার, কোনোদিন ফোন বিক্রিও করি না। সেদিন আমার সায়ন জিজ্ঞেস করছে তোমার এই ফোনটা তো ইউজ করছো না, এখন নতুন ফোন কিনে তো নিয়ে যাবো। আমি বললাম না, নিয়ে যাওয়া যাবে না। এবার আমার জিজ্ঞেস করছে কেন, তুমি তো ইউজ করছো না। আমি বললাম এটা তোকে আমি বললে তুই বুঝতে পারবি না, কিন্তু এটা নিতে পারবি না তুই। তো এইবার প্রথম যে ল্যাপটপটা কিনেছিলাম, সেই ল্যাপটপটা না একটা অবস্থায় একটা পয়েন্টে আমার, মানে আমার হাত থেকে টেবিলে ছিল, একটা বাচ্চা এসে সেটাকে ফেলে ভেঙে যায় পুরোটা। আর আমার সঙ্গে আমার যেহেতু কম্পিউটার্সে আমার খুব ইন্টারেস্ট, আমার সঙ্গে ল্যাপটপ বা কম্পিউটারের সম্পর্কটা হলো, ধরো কোনো সময় কোনো প্রবলেম করলে আমি তাদের সঙ্গে কথা বলি, এই প্রবলেমটা এখন করিস না, এখন কাজ আছে, এখন কাজটা করতে দে, পরে দেখছি তোর কী প্রবলেম আছে, আমি পরে সলভ করবো, আপাতত তুই কাজটা করতে দে। বিশ্বাস করে যাওয়া, আমাকে সমস্ত কম্পিউটার রেসপন্ড করে বলে আমার মনে হয়, আমার মনে হয়, জানি আপনারা ভাবতে পারেন মাথা খারাপ, বাট দিস ইজ ভেরি ট্রু। যেই কারণে আমি আমার নেক্সট ছবিতে একটা জিনিস আছে, একটা জড় পদার্থ আছে, হু টক্স, সে কথা বলে, হ্যাঁ, তো এবং আমার মনে হয় তাদের মধ্যে অ্যাকচুয়ালি এটা থাকে। বাহ, এটাও মিলে গেল। তুমি ওটা বিশ্বাস করো নাকি? হ্যাঁ, না একটু ওয়াশরুম টাশরুম গেছে, আমার কথা শুনে ফেলছে, সব কথাই শুনে ফেলছে। যাকে জার্মানি অনেকটাই কথা বললাম বলো, আর খুব খুব মানে সুন্দর কথা বলেছি। বিশ্বাস করে না, না করে না তো, সত্যি করে না। যাকে এবার না, সেটা জিজ্ঞেস করতে পারতাম না, পরে জিজ্ঞেস করবো। তুমি এই যে বললে যে ধরো এই যে তোমার সঙ্গের যে জিনিসপত্র, তোমার সঙ্গে মানে তোমার আশেপাশের জিনিসের সম্পর্ক, তার মানে তো সংবেদনশীলতাটা বোঝাই যাচ্ছে, ওটা তো মানে ওটা তো থাকে। আমি এটা নিয়ে এখন মুশকিলে আছি গো, এটা ভালো অভ্যেস নয়। এইটাই আমি জানতে চাচ্ছি, যে এতটা ভালনারেবল থেকে থাকা কি খুব ইজি নাকি খুব কঠিন, এটা আমি জিজ্ঞেস করতে চাই। কি না, হয়তো মানুষের থেকে আমি অনেক বেশি অসংবেদনশীল, মানে এক্সপিরিয়েন্স, সেজন্য কি এদের সঙ্গে আমার একটা যোগাযোগ স্থাপন হয়েছে কিনা আমি জানি না, না সেটা হয়তো নয়, মানুষও সুন্দর, কিন্তু আমি খুব কানেক্টেড ফিল করি এদের সঙ্গে, স্পেসটার সঙ্গে। হোটেল রুমের যদি থাকি 2-3 দিন, দরজা আটকে লক করে দিই, আবার চাবি দিয়ে ঠাস করে খুলি, দেখি তো আমার বিছানাটা কেমন আছে, দেখি যে আমি মাত্র শুয়েছিলাম, বিছানাটা এরকম কুচকে আছে, ওই জায়গাটা বালিশটা এরকম এখনও নিচু হয়ে ডেবে আছে,
হাহাকার করে বুকের ভেতর। আমি জানি না এটা বোধহয় অসুস্থতা। দিস ইজ ইনোসেন্স। না না, কিসের ইনোসেন্স? আমি বলছি তোমাকে, তুমি ইনোসেন্স খুঁজছো, ইট ইজ দেয়ার। এগুলো হলো লোভ। আর এই আর কি, এখন এই ডিট্যাচমেন্টটা দরকার। ডিট্যাচমেন্ট দরকার, ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমি বলছি যে তোমার তার মানে সংবেদনশীল একটা মন, যেখানে সমস্ত কিছুর জন্যই একটা খারাপ, মানে কি মরবো কি করে, মরলে কি করব আমি, অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। এবার আমাকে বলো, এই অ্যাটাচমেন্টগুলো তো দুঃখও দেয়। হ্যাঁ, তো কষ্ট হয় তো, মানে কাঁদো না, মানে মানুষের সঙ্গে আমার হয় না, আবার মানে এরকম লাগে না মানুষের জন্য আমার, না আমার লাগে না, আমি হ্যাঁ লাগে না, লাগে না, আমি কি করব? না কিচ্ছু করার নেই, লাগে না, লাগলে জোর করে লাগাবে নাকি? হ্যাঁ, আমি আমার মানুষের জন্য লাগে না এরকম। কিছু কিছু মানুষের জন্য লাগে, সব মানুষের জন্য এত মানে ধরো এরকম লাগে না যে কাছাকাছি মানুষের জন্য। আমার দূরের মানুষদের জন্য অনেক মায়া হয়, যাদেরকে আমি চিনি না, তাদের মুখটা দেখলে আমার হাহাকার করে, মানে তাদেরকে জড়িয়ে ধরি, যারা কষ্ট করে, যারা কিন্তু ধরো ওই যে ফটো ফ্রেমড লাইফ যারা লিড করে বা আমার আশেপাশে, তাদের জন্য আমার অতটা নেই। পরিবারের জন্য লাগে, পরিবারকে ভালোবাসি, আমার একটা দায় রয়েছে পরিবারকে সেই অর্থে ভালোবাসি, কিন্তু অন্যান্য মানুষের প্রতি আমি এতটা ফিল করি না, মানে যতটা আমি অন্য কিছুর উপর করি আর কি। হ্যাঁ, বেশ। এবার এখানে তো একটা কনফ্লিক্টও আছে, তাহলে কি আছে? কনফ্লিক্টও আছে। সেই কনফ্লিক্টটা আমার মনে হচ্ছে এরকম কনফ্লিক্ট একটা থাকার কথা, যে তোমার তো একটা পাবলিক ইমেজও আছে। হ্যাঁ, পাবলিক ইমেজ আছে, সেটা মেনটেন করতে হয়। তোমার মানুষের কাছেও একটা দায় আছে যারা জয়া আহসানকে ভালোবাসে। এইটা কখনো প্রেশার মনে হয়? জয়া আহসানকে ভালোবাসে মনে হয়, জয়া আহসানকে ভালোবাসে, কেন বাসবে না? জয়া আহসানের ইমেজকে ভালোবাসে। ওই আমি ইমেজটার কথাই বলছি। আমি তো একদম দূরের মানুষ, আমাকে যা দেখে লোকে, এটাই আমি বলছি তোমাকে, এই যে ইমেজটাকে ভালোবাসে বলছো, এই ইমেজটা মেনটেন করার কোনো প্রেশার ফিল হয়? হ্যাঁ, ওই যে বললাম না, মাঝখানে শনির বলয়ের মতো হয়ে গেছিলাম, ভুল করা যাবে না, এটা করা যাবে না, কিচ্ছু করা যাবে না, ওটা একটা প্র্যাকটিস হয়ে গেছিলো। পরে ওটা থেকে আমি বেরিয়ে আসছি, এখন যত বড় হচ্ছি বুঝতে পারছি, বেরিয়ে আসছি। আর এখন যেটা হয়েছে প্র্যাকটিস হয়ে গেছে আবার এটা। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে ধরো মানে নিশ্চয়ই একটা ইয়ে থাকে, সব পারফর্মিং আর্টিস্টদের থাকে যে কন্টিনিউয়াসলি একটা ইনস্টাগ্রামে পোস্ট দিতে হবে, এরকম ইয়েতে। আমিও দিই, ওগুলো আমি না। আর আমি কি সেটা আমি কাউকে দেখাই না কখনো, আমি আসল মানুষটা কি, আমি অনেক মানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে জয়া আহসান গ্ল্যামারাস ছোটো কাপড় পরে এরকম করে বসে আছে নায়িকাদের মতো, সেটা না, সেটা আমার ইমেজ, সেটা একটা প্রয়োজনীয়তা হয়তো এখনকার জন্যে, কিন্তু ঠিক ওটা আমি না। মাঝে মধ্যে পোস্ট দিই যেটা আমি একদম, আমি হয়তো মেকআপবিহীন, আমি যেমন করে ইচ্ছে তেমন করে দাঁড়িয়ে যাওয়া, তো নানান রকম মানুষ আমাকে তৈরি করেছে, তো ঠিক নিজে যেমন সেটা প্রজেক্ট করার আমি দরকারও মনে করি না সবসময়, কারণ আমি আমার ব্যক্তিগত জীবন মানুষকে অত জানাতে চাই না, দরকার কি, এটা এমনিই তো চলছে ভালো, ব্যক্তিগতটা ব্যক্তিগতই ভালো আমারই, আমি অত জানাতে চাই না। আর হচ্ছে হলো ওটা দর্শকের প্রয়োজন, ওটা ফ্রেটার্নিটির প্রয়োজন, আমার প্রয়োজন না। কিন্তু এটা আমার মানে আমাকেও অনেকে আজকাল এই পডকাস্টের জন্য আমার টিম আমাকে বলে যে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হও, এই দাও ওই দাও, আমি কিছু দিতে পারি না আর কি, মানে আমি তো মানে কয়েকটা ফলোয়ার আছে তাতেই দিতে পারি না, কিন্তু আমার মনে হয় যে এইটা প্রেশার হিসাবে যদি এটাকে খুব বেশি সিরিয়াসলি কেউ নিয়ে নেয় তাহলে খুব ডেঞ্জারাস হতে পারে। সবাই এটাকে প্রেশার হিসেবে নিয়েছে, সিরিয়াসলি নিয়েছে। একটা জিনিস আমাকে বলো, এই যে আমরা ইমেজ নিয়ে কথা বলছি, ভালনারেবিলিটি নিয়ে কথা বলছি, এই যে তোমার অ্যাটাচমেন্ট নিয়ে কথা বলছি, এই অভিনেতার জীবনে বা একজন আর্ট প্র্যাকটিশনার জীবনে যদি বলি আমি, বা আর্ট লাভিং পার্সনের জীবনে এই ডিট্যাচমেন্টটা বোঝাও তো খুব জরুরি। তুমি এমনিতে তোমার মধ্যে আমার মনে হয় একটা ডিট্যাচমেন্টও আছে, কারণ তুমি যেটা বললে তাতে আমি এতক্ষণ ধরে তোমাকে যা বুঝলাম তোমার মধ্যে ডিট্যাচমেন্টও আছে। তো এই অথচ তুমি এরকমও না যে অ্যাটাচ নও, তুমি যখন একটা, আমি না, আমাকে চিনি না ভালো করে, সত্যি চিনি না, তো চেনার চেষ্টা কি করো, মানে নিজের সঙ্গে সেই কনভারসেশনগুলোতে যাও? না এত আমি করি না, আমাকে এটা আমার কাজই ছিল না, অভিনয় করা, স্পটলাইটের নিচে থাকা, মেকআপ করে দাঁড়িয়ে থাকা, আমার এগুলো কাজ ছিল না। আমার রাস্তায় রাস্তায় ঘোরা কাজ ছিল, গাছপালার সাথে থাকা, একটু ঘোরা, এটা সেটা, এটা আমার কাজ ছিল। তুমি যদি বলো আমায় খুব বেশি হলে এটাই ছিল কাজ।
এটা তো আমি এটা আমার মানে ইটস কামস উইথ আ প্যাকেজ। এই যে স্পটলাইটের ভেতরে একটা ভালো জামা কাপড় পরা, সুন্দর করে ম্যানিকিওর পেডিকিওর করা, ফেসিয়াল করা, তেলে কাজলে রূপসী হয়ে থাকা, আমি ঠিক এটা নই আসলে। এবার আমার ভেতরে ডিট্যাচমেন্টও রয়েছে। হ্যাঁ, আমি যখন রুড তখন নিশ্চয়ই রুড, আমি চিনি না আমাকে, আমি বললে তো হবে না, আমি উত্তর দিতে পারবো না, আমি আমাকে চিনি না। ওটা আমার খুব কাছের মানুষ হয়তো বলতে পারবে আসলে আমি কি। আমি কখনো শুনিও নি আমার খুব কাছের মানুষের কাছ থেকে, ভালো ভালো কথাই শুনেছি, খুব ভালো, খুব যত্ন করে, এটা সেটা, এটা তো আর আমি নই, এটা তো দায়িত্ব। তবে আমি খুব রেসপন্সিবল মানুষ, আই এম ভেরি রেসপন্সিবল টু আদার্স, বিশেষ করে আমার পরিবারের প্রতি। মানে আমি দৌড়ঝাঁপ করবো, সাঁতার কাটবো, সবই করবো, ঝাঁপাবো, কিন্তু অন্যের গায়ে জল লাগবে সেটা আমি হতে দেবো না। আমি কাউকে বিপদে ফেলতে চাই না, আমি এরকম আর কি। আর ডিট্যাচমেন্ট আছে, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। জীবনে বড় বড় সম্পর্কের থেকেও তো বেরিয়ে এসেছি, ভাবছিলাম মরেই যাব, শেষই হয়ে যাব, তখন আমাকে আমার অভিনয় বাঁচিয়েছে, তাই না? আমার আর্ট আমাকে, আমি এই জন্য খুব কৃতজ্ঞ আমার অভিনয়ের উপর। আমি খুব বাজে সময়ে আমাকে অভিনয় মাকড়ে দিয়ে, সে সময় আমার ড্রাগ করার কথা ছিল, সে সময় আমার দুটো তিনটে অন্য ওলট পালট ছেলেপেলের সাথে মেশার কথা ছিল, বন্ধু বান্ধব ডিরেলড হয়ে যাওয়ার কথা ছিল, যেই বয়সটা ছিল আমার তখন, এবং যেই কঠিন সম্পর্ক থেকে আমি বেরিয়ে এসেছিলাম। আমার আর্ট আমাকে এখন বাঁচিয়েছে। এই জন্য আমি আমার আর্টের চেয়ে ভালো কাউকে বাসি না, আমার মাকে বাসি, আর্ট আছে। এবং তো আমাকে তুমি যদি বলো তোমার আর্ট, তোমার সিনেমা তুমি কিসের জন্য ছাড়তে পারবে, আমি কিসের জন্য ছাড়তে পারবো না। আমি একটা জিনিসের জন্য ছাড়তে পারবো, যদি ধরো মানে কেউ ওকে বলে আমি পশু পাখি প্রাণ প্রকৃতির জন্য শুধু ছেড়ে দিতে পারবো, কিছু তোমার এটাকে করতে হলে তোমাকে আর্ট ছাড়তে হবে, সিনেমা ছাড়তে হবে, এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য বা কিছু মানুষের জন্য করতে পারবো না। আমি বলে দিচ্ছি, আমি একটা মানুষকে এই হবে, সে মানুষের জন্য পারবো না, আমি পশু পাখির জন্য করতে পারবো, গাছের জন্য করতে পারবো। আমার তো আগাছা তুলতেও কষ্ট লাগে, আমি মাটি, আমার গাছে আগাছা হয়, আমি ওটা তুলতে আমার বুকটা ফেটে যায় গো। কত দেখো, এটা আমার কাছে আজকে প্রয়োজনীয় গাছ নয় বলে আমি বলছি ও আগাছা, আর পাশে যে সুন্দর গাছটি পাতাবাহার আমার দেখতে ভালো লাগছে, আমার পারপাস সার্ভ করছে, সেই জন্য আজকে ওকে আমি বলছি সুন্দর গাছ, ওকে আমি টাকা দিয়ে কিনে আনছি, সাথে একটা আগাছা জন্মাচ্ছে, সাথে আরেকটা গাছ বাই প্রোডাক্ট এসছে, ওকে আমি তুলে ফেলে দিচ্ছি, বলছি ও আগাছা। অনেক কষ্ট হয় আমার সেই আগাছা তুলতে। তোমার কি মানুষ জীবনে যত দেখো, মানুষ হিসেবে তো আমরা মানুষের সঙ্গে কানেক্ট করতে চাই, সেটা তো চাই, কিন্তু তুমি যেভাবে বললে যে মানুষের প্রতি আমার ওটা আর হয় না বা হবে না, তো তার মানে কি তুমি একটা নিজের মধ্যে এরকম একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে নিয়েছো যে না, মানুষকে আমি আমার খুব কাছে আসতে দেব না, কারণ সেটা হলে আমার অসুবিধা হতে পারে, আমার আর্টিস্ট সেলফটা বা আমার যে আর্টের প্রতি ভালোবাসা সেটা ঘেটে যেতে পারে। না না না, মানুষ ছাড়া তো আর্ট কি করে হবে? আমি তো মানুষের সঙ্গে মিশতে হবে, কষ্ট পেতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমি পিওর ভালোবাসার কথা বলছি, স্যাক্রিফাইসের কথা বলছি, এটা আমি হয়তো মুখে বলছি, আমি বললাম না আমাকে চিনি না, বলে লাভ নেই, এগুলো বড় বড় কথা বলছি, বলে লাভ নেই, সময় আসলে সময় বলে দেবে আসলে কি হয় কি হয় না। কিন্তু আপাতত আমি এটা অনেক বছর ধরে আমি এই ইসে আছি আর কি। তবে ভুল মানুষের সঙ্গে মিশতে চাই না, আর ভুল মানুষ যে খুব আছে পৃথিবীতে তাও নয়। আমি ব্লেসড যে আমার জীবনে যেসব মানুষেরা এসছে তাদের কিছু না কিছু আসলে ভালো অবদান আছে, বলে লাভ নেই এগুলো। মানুষ সুন্দর, কিন্তু তার চেয়ে বেশি সুন্দর প্রাণ প্রকৃতি আর বাঘ ভালুক চার পেয়েরা। এই যে তুমি এই কানেকশনটা ফিল করো, অনেকেই এই কানেকশনটাকে ডিভাইন বলে, তুমি অভিনয়ের সঙ্গে যে কানেকশনটাকে ফিল করো, বলো যে আমি ফ্রি, আমার ওই সেটে এসে তুমি বলছিলে সেটে এসে তুমি সবচেয়ে বেশি ফ্রি ফিল করো, সবচেয়ে বেশি আনন্দে ফিল করো, আনন্দ থাকো। তো অনেকেই আর্টের সঙ্গে ডিভিনিটির কানেকশন তোলে, তুমিও বললে যে সেটা আমার হচ্ছে ঈশ্বরের মতো। তোমার নিজের আইডিয়া অফ ঈশ্বর কি? তুমি ঈশ্বরকে কিভাবে দেখো? তোমার ঈশ্বর বিশ্বাসটা কিরকম? অবশ্যই রিলিজিয়াস গড যতটা না বিশ্বাস করি, তার চেয়ে আমি ক্রিয়েচার গডকে অনেক বেশি বিশ্বাস করি। এবং সেই কারণেই বোধহয় সেই সব ক্রিয়েশনের প্রতি তোমার যে কানেকশন, সেটার পেছনেও সেটা কারণ থাকতে পারে, যেসব ক্রিয়েশনকে তুমি প্রতিদিন নার্চার করো। হতে পারে, কিন্তু আমি এটা অজানা আসলে, এটা নিয়ে আমি হয়তো জানি না আমি সামনে এমন একটা সময় আসবে আমি আমার
সেই ডিভাইনিটির দিকে আমি ধাবিত হবার চেষ্টা করবো বা চাইবো, খুঁজে পাবো। যখন আমার এদিকে এক্সপ্লোর করা, আমি হয়তো আমার কাজের ভেতরে আমার ঈশ্বর, আমার সৃষ্টিকর্তা সবাইকে এখনো খুঁজে পাই। সেই জন্য আমি হয়তো খুবই শিশু আছি, হয়তো এর উপরে অনেক কিছু আছে, জানি না, আমি আবিষ্কার করিনি। আসলে দেখো, প্রত্যেকটা পয়েন্টে মানুষ যখন পৌঁছায় না, সে পৌঁছে মনে হয় সে একটা পয়েন্ট অব্দি পৌঁছলো, কিন্তু আমার যেমন রিসেন্টলি নতুন জিনিস হয়েছে, আমার কোনো বিশ্বাসে আমি আর রিজিড হতে পারছি না। তার কারণ হলো, আজকের বিশ্বাসটা 10 দিন পরে গিয়ে মনে হচ্ছে এমা তুই কি ভাবছিলি। বিশ্বাসটা তো বদলাতে থাকে না, একেবারে তাই, এক্সপেরিয়েন্সের সঙ্গে সঙ্গে। এবং সেই কারণে আমার মনে হয় ওইটাও একটা জিনিস থাকে যে সবসময় মানে নিজেকে চেনা হয়েই ওঠে না সারা জীবন ধরে। না, আমি তো আমাকে চিনি না, আর আমি এখন আর চিনতেও যাই না গো, মানে চেনার দরকার নেই অত। না তো কেন, নিজেকে তো চিনবো, আমাকে চিনবো অন্য লোকেরা, আমাকে আবিষ্কার করুক। আমি কেন, তো আমি অন্য কাউকে আবিষ্কার করবো। কারেক্ট। বেশ। জীবনের মানে তুমি যেরকম ভাবে জীবনটাকে দেখো, বা তোমার মধ্যে আমি তো দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা অদ্ভুত ইনোসেন্স আছে। যে ইনোসেন্সটা কি বলছো, আমি দেখতে পাচ্ছি, মানে সেটা না কিরকম বলো তো, সেটা তুমি যে বললে না যে তুমি তোমার মধ্যে ওটা দেখাটা ডিফিকাল্ট, আমি আমার মধ্যে কোনো জিনিসকে দেখাটা ডিফিকাল্ট। বাইরের থেকে আরেকজন অবজেক্টিভলি সেটা হয়তো দেখতে পারে, যেটা আমি নিজে বুঝতে পারছি না। তোমার ক্ষেত্রে আমার মনে হয় সেটা, এবং আমাদের মনে হয় এই জার্নিটাই তো মজার না। হ্যাঁ, ডেস্টিনেশন তো মজার না, জার্নিটাই তো জীবন। হ্যাঁ, জার্নিটাই তো জীবন। তুমি কোনোদিন ডেস্টিনেশনের কথা ভাবো যে আমি এই জায়গায় পৌঁছবো বা আমি এই জায়গায় পৌঁছতে চাই, এরকম ভাবনা কি কখনো কোনো সময় জীবনে এসছে বা এখনো আসে? কোনো দিন আসেনি, আসবেও না মনে হয়। কোনো দিন না আসেনি? না। তোমার কোনোদিন এরকম ছিল না যে আমি এরকম একটা জীবন দেখতে চাই নিজের? না 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 না, আমি তো কোনো অভিনেতাই হতে চাইনি। আমাকে মানুষ, লোকে ছোটোবেলায় বয়সের সাথে সাথে সব চেঞ্জ হয় না। ছোটোবেলায় প্রথম দিকে আমি ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, তারপরে হলো আমি একটু এই হবো সে। আমার ছোটোবেলায় কাঠমিস্ত্রি হওয়ার ইচ্ছে ছিল। কাঠমিস্ত্রি হওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ, ছোটোবেলায় স্কুলে যেতাম তো পাশ দিয়ে, নানুর বাড়ির পাশ দিয়ে ওই কাঠ মিস্ত্রিরা কাজ করতো না, কাঠের মিস্ত্রিরা। আমার বাবার খুব ন্যাক ছিল এইসব বানাবার, কি বলে, ফার্নিচারের খুব। বাড়িতে সারা বছর মিস্ত্রি থাকতো, কাঠ মিস্ত্রি। আর যখন এরকম কাঠ কাটতো না, ওই যে রান্দার মতো গোল গোল হচ্ছে, ওটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ফ্যাসিনেটিং প্রফেশন আমার কাছে। ফ্যাসিনেটিং প্রফেশন ওটা আমার কাছে। আমার তো ওটাই হতে ইচ্ছে করতো, শুধু ওটার হয়ে ওঠেনি। আমার এইম এইটুকুই, আমার বিশ্বাস করো, আমার কোনো অভিনেতা হওয়ার এইম ছিল না। একসময় মনে হয় একটু ভালো ছবি আঁকবো, ছবি আঁকতাম, শিল্পচর্চা করবো, এটুকু ঠিক আছে। আমার কাছে এসব অনেক মুগ্ধ লাগে, মানে আমাকে মুগ্ধ করে আর কি। তোমার যদি এখন এই মুহূর্তে জিজ্ঞেস করি যে মানে তোমার রাগ তো হয়? রাগ হয় কি? জেদ হয় আমার। রাগ হয় না কি আমি জানি না, আমি নিজে সম্পর্কে বলতে পারবো না ভাই। এত নিজেকে নিয়ে পড়ে থাকলে হয়? আমি এত আত্মপ্রেম, আমার আশেপাশের লোকেরা বলে আমার রাগ আছে, তবে ওই যে আমি বললাম না, আমরা তো সেলফিশ আর্টিস্ট, আমাদের কিছুই বৃথা না। রাগটাও একটু অবজার্ভ না, ভেতরে রেখে দিই। জেদ কাজের সময় ঠাস করে ছাড়ি, খুব খারাপ আমরা। তুমি তোমাকে চেনো না তো কি, আমাকে তো চিনতে দাও, সেটাও তো তুমি। জানি না, বুঝলে, এরকম করলে কি করে হবে? জানি না তো, নিজের সম্পর্কে আমি আমি করছো না, তুমি করছি তো। কারণ কখন থেকে নিজের কথাই বলে যাচ্ছি, আমি ওই আল্লাহ, আমার ভীষণ লজ্জা লাগে নিজের কথা। বলো, তারপরে আমিও চিনছি নিজেকে, তুমি যদি আমার চেনাতে পারো প্রশ্ন করে করে। না, আমি অ্যাকচুয়ালি সত্যি একটু বুঝতে চাইছি তোমাকে, মানে খুবই তোমার মধ্যে একটা, মানে কি বলবো, অনেকগুলো জিনিস খুবই মানে খুব অন্যরকম ভাবে আমার কাছে আসছে। কারণ তোমার পৃথিবী দেখাটা আমার মনে হচ্ছে বেশ একটা অন্য পার্সপেক্টিভ দিচ্ছে আমাকে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ আমিও তো সবসময় একটা মানুষ তার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে কোথায় পৌঁছেছে সেটা বোঝার চেষ্টা করি বারবার। সেটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল হয় একটা মানুষকে জানতে পারলে। সেটা মনে হয় আমার সবার ক্ষেত্রেই তাই হয়, সবার ক্ষেত্রে তাই হয়। আর সেই কারণেই জিজ্ঞেস করছি যে ধরো এই যে রাগ বা জেদ, এই সমস্ত ইমোশনগুলো তো একটুখানি ডিস্ট্রাকটিভ, মানে একটুখানি ধ্বংসাত্মক।
জেনারেলি আমি বলছি জেদ না, জেদ কোনো কিছুর উপর একটা ইয়ে হলে, বাট রাগ বিষয়টা তো অনেক সময় এরকম একটা জায়গায় চলে যায় যে যেখানে আমাদের নিজেদের উপর কোনো কন্ট্রোল থাকে না। দেখো ওটা আমার ক্ষেত্রে হয় না, হয়নি এখনো পর্যন্ত ওই রাগটা। এটা তো একটা রিপু, তাই না? রিপু না এটা? রিপু একদম। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমার ক্ষেত্রে হয়নি, দুই একবার হয়তো হয়েছে, কিন্তু আমি আশেপাশের কিছু লোককে দেখেছি, খুব আমার ফ্যামিলির লোকদের কাউকে দু একজনকে দেখেছি ভীষণ রাগ তাদের। রাগের ক্ষেত্রে আমি কি বলবো জানো তো, রাগ করে, বা অনেকে বলে না যে আমি রাগ করে বলেছি, তখন আমি এটা এইভাবে করে বলেছি, আমি কিছু ভেবে বলিনি। এটা খুব ভুল কথা গো। সব কিছু ভেতরে তৈরি থাকে। তোমার যদি আমার ব্যাপারে কোনো নেগেটিভ কিছু তৈরি মানে বলে থাকো, তুমি কোনো রাগ করে বলে ফেললে, ভেতরের উষ্মাটার সাথে যখন বেরিয়ে আসে তখন তার মানে তোমার ভেতরে এটা ছিল আমার সম্পর্কে, তুমি এটা লুকিয়ে রাখতে, দাবিয়ে রাখতে। আমার হয় নাই এখনো, কারো প্রতি এভাবে করে হয়নি। দু একবার হয়তো হয়েছে, কিন্তু সেটা সরল কষ্ট লাগা থেকে হয়েছে। কারো ক্ষতিকারক রাগ, কারো ক্ষতি হয়ে যাবে এরকম রাগ আমার কখনো হয়নি। এটা আমার হয়নি কখনো। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি যেটা বললে সেটা হলো তুমি, তোমার রিগ্রেট নেই নাকি আছে? না, নেই। কারণ তুমি বলছিলে একটু আগে যে যতগুলো ভুলই করেছি আমি সেগুলো সবই জরুরি ছিল, যেটা তুমি মানে শুরুতেই বলছিলে। তার মানে রিগ্রেট তো করার কথা। হ্যাঁ, ওই যে বললাম না, আমি পড়াশোনাটা মন দিয়ে না, কিছুই হতো না, ঠিকই আছে। আমি ছোটোবেলা থেকেই এমন ছিলাম, মানে আমি কম পড়াশোনা করেছি তা না, আমি পড়াশোনা করেছি, কিন্তু ফার্স্ট বেঞ্চ, বোন যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড সব হচ্ছে, কিন্তু ও ঘর সংসার সামলাচ্ছে এখন, ও ওটাতেই খুশি। তো আমি তো ফার্স্ট সেকেন্ড থার্ড আমার লাভ কি? আমি যে জীবন, আমি ছোটোবেলা থেকে একটু ভাবুক আলাদা, সব বন্ধুরা খেলছে, আমি দূরে গিয়ে একটা গাছের উপর বসে সিস খেলছি, বড় বড় পাঁচিলের দিকে তাকিয়ে আছি, অবাক হচ্ছি। আমি খুব অবাক হতে জানতাম। এখন না আমাদের একটা ক্রাইসিস, আমরা অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি, বিস্মিত হওয়ার ক্ষমতা হারিয়ে। তুমি যে বলছো ইনোসেন্স আছেননি, আমি দেখি আমার মাকে এখনও একটা ঘাস ফুল দিলে কি সুন্দর ঘাস ফুল, ও মা, একটা ঘাস ফুল দেখলে মা অবাক হয়ে যায়। তার বয়স তো কত, আমাকে জন্ম দিয়েছে, মানে কোনো কিছুতে মা ফোন করবে না। মা যখন একটা ফোন করছে আমাকে শুটিং, তার মানে সে কোনো একটা গাছ বা একটা অদ্ভুত ফুল আবিষ্কার করে ফেলেছে। জয়া দেখ, তোকে ছবি পাঠিয়েছি, এই গাছটা দেখ। আমিও শুটিংটা তখন বন্ধ করে আমাকে গাছটা দেখতে হবে, কারণ এই জায়গাটা আমাদের কানেক্টিভিটি খুব মায়ের সঙ্গে আমার। সো এই যে মায়ের ইনোসেন্সটা আছে, এটা হলো ইনোসেন্স, মানে অবাক হওয়ার ক্ষমতা, বিস্মিত হওয়ার ক্ষমতা। এটা বোধহয় আমি হারিয়ে ফেলেছি আরও এই অভিনয় করতে গিয়ে, যে সস্তা একটা জনপ্রিয়তা, হাততালি, পিঠ চাপড়ানো, সেগুলোর জন্য। সেগুলো যখন প্রথম এলো, হ্যাঁ, তখন প্রথম এলো, সেটা কি একটু মানে কোথাও তোমাকে এটা তৈরি হয়ে, মানে অনেকের ক্ষেত্রেই হয় যে একটু প্রথম ফেম যখন আসে তখন সে ঠিক করে হ্যান্ডেল করে উঠতে পারে না ফেমটাকে, সেটা কি তোমার সঙ্গে হয়েছিল? না, কখনো না, ওটা হবেও না। আমি আমার কাছে এটা আসলে আমি অনেক শ্রদ্ধা করি, আমাকে যারা বানিয়েছেন সব কিছু হয়েছি হয়তো, কিন্তু আমার কাছে এটাকে আমি কখনোই উপরে দেখি না। আমি বললাম না যে আমি জার্নিটাই শুধু এনজয় করবো, এটা আমার কামস উইথ আ প্যাকেজ, আমার বোনাস পাওয়া। লোকে ভালোবেসেছে হয়তো, পপুলার এবং এই দুই ধরনের একসাথে, কিন্তু আমার কোনো হ্যান্ডেল করতে অসুবিধা। কারণ আমি যখন শুটিং করি, শুটিংয়ের বাইরে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তার বাইরে আমার মাথায় কিচ্ছু আসে না, একদম জাস্ট ব্লক করে দিই আমি, আমাকে এগুলো ধরতেই পারে না। কেউ আমায় সুন্দর সামনাসামনি যখন কেউ, হ্যাঁ আমি ওটাই বলতে চাচ্ছিলাম, তোমাকে যখন সামনাসামনি কেউ অ্যাপ্রিসিয়েট করে সৌন্দর্য নিয়ে, অভিনয় ক্ষমতা নিয়ে, ট্যালেন্ট নিয়ে, তো তোমার কি মনে হয়, তুমি কিভাবে রিয়াক্ট করো? ফাঁকা মাঠে গোল দিচ্ছি আসলেই তো, মানে কী অভিনয় করি, দাও আমাকে ওয়ার্ল্ড মুভিজে কোথাও দিয়ে দাও, সেট করো, আর বাঘা বাঘা ওরকম অভিনেতাদের কাছে দাও, পাঠাও, দেখো আমি কি লেজে গোবরে ঘুরিয়ে আসবো। কিচ্ছু হবে না, কিচ্ছু পারবো না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, মিন করছি আমি, আসলে কিছু না। ঠিকই, এটা বোঝা বোধহয় আসলে কি বলতো, আমরা যে কোনো জায়গাতেই পৌঁছই, আমরা তোমাকে এর পরের প্রশ্নটা জিজ্ঞেস করি, যে কোনো জায়গাতেই পৌঁছই সাকসেসফুল মানুষ হয় বলে, তোমার কাছে সাকসেস কি? তুমি সাকসেস বলতে যদি জিজ্ঞেস করি, সাকসেস কি? একটা সফলতা, একটা সার্থকতা। সাকসেসের বাংলা সফল না? হ্যাঁ, সফল। সফলতা হচ্ছে একটা স্বার্থপর জিনিস। সফলতা কথাটার পেছনে কি আছে দেখো, যে সফলতা মানে একা সব কিছুকে ফেলে একা সামনের দিকে এগিয়ে যাওয়া, সবাইকে ফেলে পেছনে, ইফ আই এম নট রং। আর সার্থকতা কি? সার্থকতা সেটা নয়, সবাইকে সাথে নিয়ে সব কিছুর ভেতর দিয়ে জীবনটাকে সার্থক করে তোলা, কোনো কিছুকে সার্থক করে তোলা,
সার্থকতা অনেক বড় শব্দ, যেটাতে আমি বিশ্বাস করি। আমি সফলতা বিশ্বাস করি না। হুম আমি এটাই খুঁজি, সার্থকতা। আমার মানব জন্মের সার্থকতা, আমার অভিনয় জীবনের সার্থকতা, আমি কতজনকে মোটিভেট করতে পারলাম সেটার সার্থকতা, হুম কতজন মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হলো, আমার মতো হতে চাইলো না, ইন্সপায়ার হলো। কারো মতো কেউ হতে চাওয়াটা বোকা বোকা। হুম এটা হচ্ছে আমার কাছে সার্থকতা। হুম হুম সেটা যদি ওই ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা দিয়ে কেউ না অনুভব করে, তাহলে তো সার্থকতা অবধি পৌঁছতে পারবে না। সে সফলতার দিকেই যাওয়ার চেষ্টা করবে বলে এটা আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত সফলতা তো মতামত। খুবই হ্যাঁ। ছোট আরেকটা জিনিসও জিনিস। বলি যে সফলতা ব্যাপারটা তো কোনোদিন কোথাও গিয়ে দাঁড়ায় না, মানে কোনো তো একটা স্টেশন না যেটা হলো সাকসেসফুল স্টেশন, পৌঁছে গেছি মানে আমি আমার জীবনে সাকসেসফুল, তা তো নয়। না না, মানে তা কেন হবে? এটা তো নয়। আমি আর তো আমার মনে হয় ওটা তো একটা প্রসেস। প্রসেস। এখন আমি অভিনয় করছি, আমার যে কোনো দিন মনে হতে পারে আমি আর অভিনয় করবো না, হুম আমি অন্য কিছু, আমাকে মানে আমি টেম্পটেড হতে পারে অন্য কিছু দিয়ে, সেটা আমি আবার খুঁজবো, আবার সার্চিং শুরু করব, হুম স্ক্র্যাচ থেকে শুরু করব। হুম এবং সেখানে তো ওই মানে সেখানে তো এই সাকসেসটা আর তোমার জন্য ম্যাটার করবে না, মানে ওই সাকসেস বলে কিছু এক্সিস্টই করলো না, না এক্সিস্টই করবে না হয়তো, হ্যাঁ, তখন যদি হয়তো হয় করবে না, কোনোদিন। যদি হয়। হ্যাঁ। আর এই যে যখন ধরো একটা মানুষ যখন একটু পপুলার হয়, যখন একটুখানি পপুলারিটি পায়, তখন কি তার মধ্যে বা তোমার মধ্যেই আমি জিজ্ঞেস করছি স্পেসিফিক্যালি, তোমার মধ্যে কি এটা কোনো দিন হয়েছে যে আচ্ছা এতগুলো লোক আমার সঙ্গে কেন কানেক্ট করছে বা আমাকে কেন ভালোবাসছে, এই প্রশ্নটা এসছে কোনোদিন, বা সেটা ভাবার চেষ্টা করতে পারছে কি আছে আমার মধ্যে যেটা এতগুলো লোক আমাকে ভালোবাসছে? কোনোদিন ভেবেছো এটা? না, ভাবিনি। দেখো, আমাদের যে কাজটা আমরা করি, আমি তো অভিনয়, এটা তো একটা কোলাবোরেটিভ আর্ট। আমি একটা টুলস, সিনেমা প্রসেসের, ক্যামেরা লাইট একটা টুলস, আমি যেমন একটা টুলস, অভিনেতা। আমি একা অভিনয় করে ফাটিয়ে দিলে কিচ্ছু যেত আসলে। তাই অভিনয় করতে গেলে যা কিছু ক্রেডিট, সেটা আমাকে যে চরিত্র, প্রথমত আমার পুরো টিমটার, পুরো ইউনিটের, ডিরেক্টর, এই একটা বাস্তবতা তৈরি করেন, এই একটা ইমেজ তৈরি করেন চরিত্রটির। আমার কস্টিউম হেল্প করে, আমার মেকআপ হেল্প করে, আমার কোয়ার্টিস্ট হেল্প করে। এই সাধুবাদটা মোটেই আমার একার নয়, একদমই একার নয়, এটা আমি মেন করে বলছি। না না, হ্যাঁ, তোমাকে মানে বুঝে গেছি এতক্ষণে, তোমাকে ওগুলো খুব একটা সত্যি বদার না, করবে আমি না। খুশি হই, বলি, ভালো লাগে কেউ আমার সম্পর্কে ভালো বললে, আমার কথা মন দিয়ে সে তো শুনেছে, ভালো দেখেছে, লাগবেই, হ্যাঁ। সেরকম ভালো, সেটা আমি কৃতজ্ঞতার জায়গা থেকে। Right. এর বাইরে আমার দুটো ডানাও গজিয়ে যায় না, আমার কলারটা উঁচু হয়ে যায় না, ইনভিজিবল কিছু, চারটে হাত পাও হয়ে যায় না, কিচ্ছু হয় না। আমি ওখানে ওটাকে মাটি চাপা দিয়ে দিই, আমি গোনাই ধরি না। আসলে উদ্ধত শোনাচ্ছে, কিন্তু আমি ধরি না, কারণ ওটা আমি মনে করি আমার শিল্পী সত্তাকে, মানে ওটা ধরবো কেন, বোকা ওটা ছেলে মানুষরা করে, আমি তো ছেলে মানুষ নই, ওটা কেন। এমনি নিজের জীবনের পাস টাইমে যে সময় না পাস টাইম মানে যে সময় ফাঁকা সময়, তুমি অবসর সময়, এই সব অবসর সময়গুলোতে মানে তোমার গাছ তো আছেই এবং পোষ্যরা আছে, তার বাইরে কি করো? ওরাই নিয়ে নেয়, ওরা অবসর টাইম না, ওরা আমার প্রায়োরিটি আসলে। ওরা তারপর আর অবসর আসেই না, তারপর আর আসে না। অবসর টাইমে একটু আড্ডা, অবসর যদি হয় সত্যি অবসর, তখন একটু যেটাকে বলে পিআর করা, একটু ওই যে ওইসব ফ্রেন্ডদের সঙ্গে, মানে ফিল্ম ফ্রেটার্নিটির সঙ্গে একটু বসা, আচ্ছা যাই, আসছি, আমি আছি, বেঁচে আছি, এরকম একটু দেখা সাক্ষাৎ করে, এটুকু আর কি। আর অবসর সময় তো না, আমার প্রায়োরিটি আমার গাছপালা। আমি নেমেই ধরো ফ্লাইট থেকে সোজা এয়ারপোর্ট থেকে আমি আগে গাছপালার কাছে যাই, তারপর বাড়িতে ঢুকি। আর দ্বিতীয়ত হলো আর কি যেন আমার কি প্রায়োরিটি। আর কি করো? হ্যাঁ, আর কি করো? সিনেমা দেখো? সিনেমা দেখতাম, এখন খুব খারাপ হয়ে গেছে, এখন দেখো না, কম দেখো? অনেক দিন দেখছি না। আচ্ছা, বইও পড়তাম, পড়তো না, অনেকদিন পড়ছি না। এটা একটা বাজে জিনিস, এটা একটা ফেজ, আমার মনে হয় সবারই এটা ফেজ না, সবারই যায়। দোয়া করো যেন এটা ফেজ থাকে। না এটা ফেজই থাকবে, আবার দেখবার ঠিক করে চলে আসবে, আবার চলে আসবে নিজের মতো করে। পড়তেই হবে। আমি সিনেমা দেখার চেয়ে আমি মনে করি আর্টিস্টদের বই পড়া বেশি জরুরি। সিনেমাটা ধরো তুমি যে কোনো সিনেমা অবশ্যই উপকারে আসে, অনেক কিছু দেখি আমরা, একরকম একটা ইমেজ, কার কী ভাবনা, কিন্তু এই যে বই পড়ে যে আমরা কেন বই পড়বো, আমি বেশি কথা বলছি না একদম না, বলছি যে আমাদের এই যে বই পড়াটা কেন জরুরি, আমার মতো করে আমি একটা কল্পনার ইমেজ তৈরি করি,
সিনেমাতে তুমি যা দেখাচ্ছ ওটাই আমি দেখছি। কারেক্ট। হয়তো এটা আমার কল্পনার চেয়ে অনেক ভালো, কিন্তু আমার কল্পনা, আমার ব্রেন ওয়ার্ক করানো, আমার যে কল্পনার ইমেজ, এই একটা বই পড়ছি এত এটা মানে সেই এলাবোরেশন থাকে, সেটা আমি তো একটা ইমেজ তৈরি করছি। এটা হচ্ছে আসলে আমাদের প্র্যাকটিস। সিনেমার চেয়েও বেশি কাজ করে ওটা। অফকোর্স, তুমি তো নিশ্চয়ই মানে অবশ্যই অবগত, বা এটা সবাই এটা বলবে, সবাই আমি এটা একটু বলবে, এমনি হ্যাঁ। আমি আবার একটু বললাম আর কি। তবে সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে, আমি সিনেমা মানে মোটামুটি দেখি আর কি। নিজের কাজ দেখো? নিজের আগের কাজগুলো দেখি দু একটা মাঝে মধ্যে। এখনকার কাজ দেখো না? না, হয় না। কি মনে হয়? না, যেটা ধরো রিলিজ করবে তখন দেখি, তখন দেখো। হ্যাঁ, না আমি বলছি রিভিজিট করো যে কোথাও কিছু হয়েছে কিনা, আমি কি করলাম এটা দেখার জন্য কি রিভিজিট করো আবার? না। তার মানে তুমি হয়ে যাওয়ার পর, কাজটা শেষ হয়ে যাওয়ার পর যতদিন তুমি ওই চরিত্রটার সঙ্গে আছো ততদিনই তোমার মানে প্রধান জার্নিটা ওই অবধি। না, সেটাও যে ঠিক তা নয়, ওটা আমি খুব বিশ্বাস করি, কিন্তু ওটা আবার দেখা, ওটার চুলচেরা বিশ্লেষণ করা, কি ভুল কি হয়েছে ওইটার ভিতর যায় না। কারণ আমি খুব কনফিডেন্ট থাকি যে আমি আমার 100% দিয়ে কাজটা করেছি। আমি যা করেছি মানে এটা আমার ব্যক্তিগত, আমি এটা মানুষকে বলি না, এটা আমার বিশ্বাস। আমি যা করেছি ওটা আমার একটা জীবন, ওটা আমি একটা যাপন করেছি। আমি তো যে যাপন করি এই সময়টা, চেষ্টা করি, মানে সবগুলো তো তা হয় না, ওই সময়টা যাপন করার চেষ্টা করি, নতুন একটা যাপনের জীবনের খোঁজ করি, সার্চ করি, সার্চিংয়ে থাকি। আর নিজের কাজ দেখলে খারাপ লাগে, মনে হয় যে এরম ঠিক হয়নি, এটা হয়? মাঝে মধ্যে হ্যাঁ হয়েছে, যেগুলো তাড়াহুড়ো করে করি, ফরমাইশি কাজ, সেগুলো হয়েছে, সেগুলোই। যেগুলো আমি বিশ্বাস করে করেছি সেগুলো আমার মনে হয়নি, সেগুলো দেখে আমার অবাক লেগেছে, আমি এত ভালো অভিনয় করি মাঝে মধ্যে। কারণ সেখানে তোমার ওই চরিত্রটা, তুমি জয়া আর ওই চরিত্রের মধ্যে এখন তুমি যদি বলো ফাট করে আমি করতে পারবো না হয়তো অভিনয়টা। রাইট, কারেক্ট। ওই সময়টা ওটা ওই বিশ্বাসটাতে ছিলে, ওই যাপনটা ছিলে বলে। আর সেই সময় তুমি একটা ডিট্যাচমেন্টের সঙ্গেও দেখো যে ওইটা তো অন্য একজন ছিল, এখন তো আমি আমার লাইফে একটা জায়গায় আছি, একটা ভাবনায়, অন্য একজন একটা অন্য কিছু করেছে বলে একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়। আমি যেমন আমার রিসেন্ট পডকাস্ট কোনোদিন দেখি না, বাট আমার পুরোনো পডকাস্ট গিয়ে মাঝে মাঝে দেখি যে আমি কিরকম ভাবে কথা বলতাম। ওই যে সেটাই, ওটার ভেতরে একটা ইনোসেন্স থাকে, ওটার ভেতরে একটা সৌন্দর্য থাকে, একটা সুন্দর থাকে প্রথম দিকেগুলো। আমি তো ছোট ছোট নাটক হয়, তুমি দেখবেও না ওগুলো, মানে মানে কোনো রকম কোনো ওগুলোর কোনো নেই, তুমি মূল্যায়নই করবে না, কিন্তু আমি বুঝতে পারি আমি কতটা অরিজিনাল ছিলাম। সবটুকু নিংড়ে, তখন ওখানে জয়া বলে কোনো অস্তিত্বই ছিল না। কি অদ্ভুত! আর ওটা ছিল না, আমি কিছু বুঝতে পারি। ম্যাজিক্যাল না? ম্যাজিক্যাল, আমি তো দেখছি যে মানে আমি মাঝে মধ্যে ছোট 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 নাটক, ছোট কাজ, কীভাবে আমার মাসেলগুলো কাজ করছে, আমি তো জানি এটা মাসেল কাজ করছে না, এটা ভেতরে আমার রক শিরা উপশিরায় চরিত্র বসে গেছে, কষ্ট পাচ্ছে, ও খুশি করছে, ভালো লাগে তখন সেগুলো। বেশ, তোমাকে আমি অনেকটা জানার চেষ্টা করলাম, বাট কিছুটা অবধি পৌঁছতে পারলাম। আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের যারা বড় ছোটো হয়েছে, তাদের জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভার্চু হলো কিউরিওসিটি, এটা আমার মনে হয়, তাই তো আমার মনে হয় দর্শকদের কাছে এই প্রথম কথা হলো, এই জয়া আহসানকে আপনারা কোনোদিন দেখেনি, এটা আমি মানে আমি যতদূর এইটা আসল জয়া আহসান, হ্যাঁ। এবং আপনারা সোল কানেকশনের পডকাস্টে অরিজিনাল লোককে দেখতে আসেন, অরিজিনাল মানুষটাকে চিনতে আসেন, আর আমি আমার উল্টো দিকে বসে সেই মানুষটা অরিজিনালি নিজেকে ধরা দেয়, কেন দেয় আমি জানি না, সেটা তো ঈশ্বরের আশীর্বাদ বোধহয় আমার উপরে। কিন্তু প্রথম কথা হলো থ্যাংক ইউ যে তুমি এতটা ক্যান্ডিড, এতটা মজা করে এই আড্ডাটা আমরা দিলাম। সেটা আসলে যে জানতে চায়, তুমি আমাকে উস্কে দিয়েছো, বার করেছো, নইলে আমি একটু চুপচাপই থাকি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলে। এখনকার দিনে তো আবার যে কি দু একটা ওয়ার্ড আছে না, ভাইরাল, তারপরে কি ট্রোল, এগুলো করে, আমি খুবই এগুলোতে আক্রান্ত, কিন্তু আমার আসলে কিচ্ছু যায় আসে না এগুলোতে। আমি আমার দর্শকদের যারা খারাপ কমেন্ট করবেন বা করেন আমার টেসবুকে ঢুকে আমার কিছু আসে যায় না। আপনারাই নেগেটিভিটি সাথে নিয়ে ঘুরছে, এটা করেন না, না করলেই ভালো। হ্যাঁ, না করলে ভালো, দরকার কি, বলে যে কোনো সময় আপনি মরে যেতে পারেন, পৃথিবীতে একটা খারাপ কথা লিখে রেখে মরবেন, কেমন লাগবে, দরকার কি? ইন্টারনেট ভালো জিনিস, সুন্দর জিনিস ছড়াবেন, এটা পজিটিভিটি, সবকিছু পজিটিভগুলো আমাদের ইউজ করা একদম। আমি আমার পডকাস্টের ট্যাগলাইন জানো তো, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি।
বাহ, এটা হলো জানতাম না তো। আমার আমি কিন্তু podcast-এ- জেনে বলিনি, হ্যাঁ না একদম জেনে তুমি না বলেছি। জানেই বলেছো। এবং আমি সবসময় বলি যে ও তো সবাই লিখতেই পারে। আর একটা জিনিস আমি বুঝে গেছি, হ্যাঁ, কি এই পৃথিবীতে সবার আমাকে ভালো লাগবে না। আমি হাজার ভালো হই, আমি হ্যাঁ, মহাপুরুষ হই, হ্যাঁ, আমি বলছি শাহরুখ খানকেও কিছু লোকের ভালো লাগে না, এটা বিশ্বাস করতে অসুবিধা হলেও এটা সত্যি, হ্যাঁ, সত্যি তাই না? সত্যি সত্যি। আমি তো হ্যাঁ। বিশ্বাস করতে পারি না শাহরুখ খানকে কারো খারাপ লাগতে পারে, এটা তো আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু হ্যাঁ, লোকের তো লাগে। লাগে তো নিশ্চয়ই সুতরাং আছে, হ্যাঁ। দেখো এই পৃথিবীতে সবাইকে ভালো লাগবে না, লাগবে না, এটা আমি মেনে নিয়েছি। এবং এটাও আমি মেনে নিয়েছি যে কিছু লোক কিছু বাজে কথা লিখবেই, এবং এটা তাদের নিজেদের কাজ। বাট তুমি যেটা বলেছো বেস্ট, কয়েকদিন পর তো মরে যাবেন, বাজে কথা লিখে মরবেন কেন? এটা বিউটিফুল লেগেছে আমার কথাটা। কেন? সো আজকের এই আর কি, এপিসোড হ্যাঁ। আমরা এখানেই শেষ করব, কিন্তু উইথ এ প্রমিস যে আজ থেকে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পর আমি আবার তোমার সাথে এপিসোড করতে চাই। চলো না, আড্ডা তো আমার খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? মজা ভালো পেয়েছো তো? লেগেছে, আনন্দ পেয়েছি। ওইটাই আমাদের প্রধান ডিয়ার উত্তর। মাটা রিলিজ করে যাক, আর ছবি দেখো। হ্যাঁ, ডিয়ার মা রিলিজ করছে 18 জুলাই, আগামীকাল, মানে আজকে 17 তারিখ, আজকে রিলিজ হচ্ছে। আজকে আমরা শ্যুট করছি 11 তারিখ শ্যুট করছি, 17 তারিখ এটা রিলিজ করছে এপিসোডটা, 18 তারিখে ডিয়ার মা রিলিজ করছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। সেখানে গিয়ে বাবা এরকম ফর্মালি বলতে হচ্ছে, সিনেমাটা সিরিয়াসলি দেখুন। আমার মনে হয় খুব যত্ন করে বানানো একটা কাজ। টনিদার সঙ্গে আমার আলাপ হওয়ার পর আমার মনে হয়েছে এই লোকটার একটা খুব মারাত্মক অনেস্টি আছে টুয়ার্ডস স্টোরি টেলিং, হিজ ফিল্মস। ও ভালোবাসাটা অন্য লেভেলে বস, ওই ভালোবাসাটা দেখতে যাওয়ার জন্যই শুধুমাত্র হলে যাওয়া দরকার। আর আমি সেই ছবিটা একটা পার্ট, এবং খুব ইম্পর্টেন্ট পার্ট। কেমনই হই পার্ট, আমি পার্টই বলবো শুধু। পুরো ছবিটা, ট্রেলারের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ট্রেলারটা গিয়ে অবশ্যই দেখবেন। ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা যত্ন করে বানানো একটা কাজ মনে হচ্ছে। মিউজিকটাও আমার দুর্দান্ত লেগেছে, ভিজুয়ালস দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লোকজন সব কাজ করেছে একসাথে। সো ভালো অভিনেত্রীরা কাজ করেছে। সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখবেন। এটা আমি আমার তরফ থেকে পার্সোনালি বললাম যে এই সিনেমাটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? এর জন্য কিন্তু টনিদা আমাকে আলাদা করে কিছু বলেনি, এটা আমি নিজেই বললাম। সো অবশ্যই দেখবেন, ভালো লাগবে আই থিঙ্ক। জয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার দারুণ সময় কাটলো, আড্ডা তো শেষ হচ্ছে না। আমার মনে হয় ক্যামেরা বন্ধ হওয়ার পর আমরা বোধহয় বকর করে যাবো। আমি বলছি যে আমরা আমি ওনাদেরকে এটাই বলতে যাচ্ছি, আড্ডা ফর্মালি এবং সোল কানেকশন পডকাস্টে এখানে শেষ হলো। ক্যামেরাটা কেটে যাওয়ার পরে আড্ডাটা আপনারা দেখতে পারবেন না, আপনাদের ব্যাড লাক কী করা যাবে, কিন্তু আমরা আড্ডাটা কন্টিনিউ করবো। তো আজকের এপিসোড এখানেই শেষ করবো, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।